আমি স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিন শেয়ারটা দিলে প্লিজ আমাকে ফ্রেন্ড করবে না। স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আহ, আমরা একটু আমরা প্রথমে একটু ইন্ট্রোডাকশন রিলেটেড কিছু ডিসকাশন করে নিই। আপনারা এখানে কি সবাই আহ, কেউ কি জব করছেন এসবিআই তে, এরকম আছেন? এসকে তে জব করছেন এরকম আছেন? থাকলে হ্যান্ড করেন প্লিজ। কেউ কি আছেন? ওকে, নো প্রবলেম। এখন ইউনিভার্সিটিতে রানিং আছেন এমন কেউ আছেন? প্লিজ আমাকে কোঅপারেট করেন। নন আইটির যারা নন আইটিতে আছেন, এসকে তে সুইচ করতে যাচ্ছেন এরকম, বলেন প্লিজ, হ্যান্ড করেন। তাকে একটু জয়েন করো, জয়েন করো। আমি তো কারো থেকে রেসপন্স পাচ্ছি না। নুসরাত আপু শুনতে পাচ্ছেন? নুসরাত আপু। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, আমি হচ্ছে আইটি ফার্মে আছি। আমার হচ্ছে কোম্পানির নাম হচ্ছে ডেটাসফট। হ্যাঁ, ওইটা আইটি আচ্ছা। কোম্পানি, বাট আমি মানে কিউএ তে নাই। বাট আমাদের যেই সেক্টরটা সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন সেক্টর এন্ড ম্যানুয়াল, মানে ম্যানুয়ালের অনেক কাজ করা হয় ওখানে, ওইগুলো আবার ইমপ্লিমেন্টেশনও করা হয়। তো ডাইরেক্ট আমি কিউএ না, আবার অনেকটাই কিউএ এরকম টাইপের। দ্যাট মিনস আপনি এখন ফুললি কিউএতে ক্যারিয়ার করতে যাচ্ছেন, লাইক দিস? হ্যাঁ, আমি মানে ওই দিকে চলে যেতে চাচ্ছি। এখন যেহেতু আমার অনেকটা ম্যানুয়ালের দিকে আমার কাজ করতে হয়, তো আমার মনে হয়েছে যে আচ্ছা, আমি এটা নিয়ে কাজ করতে পারি। তো আমি ওই দিকেই যাই আর কি। ওকে, থ্যাংক ইউ আপু। আর কেউ কি আছেন এরকম নন আইটি থেকে এসকিউতে ক্যারিয়ার করতে যাচ্ছেন এরকম আছেন কেউ? প্লিজ আমার সাথে একদম ওপেনলি ডিসকাশন করেন, হ্যাঁ, উইদাউট এনি হেজিটেশন। সমিত হাসান ভাইয়া, স্পেলিং মিস্টেক হলে প্লিজ আমাকে ক্যান্ডিস করবেন। হ্যাঁ সমিত ভাইয়া, আপনি অলরেডি জব করছেন আমি রাইট কি- ভাইয়া? না, আমি ত্রিপুরীতে আর কি পড়াশোনা করছি। আমি আর কি এসকিউ তে আসতে যাইতেছি, ক্যারিয়ার করতে যাইতেছি SQ তে। আচ্ছা আচ্ছা, তার মানে কি আপনি মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন রাইট ভাইয়া? জি জি জি। কোন ইউনিভার্সিটি? এপ্রিল থেকে। ওকে, থ্যাংক ইউ। আর কেউ কি আছেন নন আইটি থেকে এসকিউ তে ক্যারিয়ার করতে যাচ্ছেন? আমাকে একটু কোঅপারেট করুন প্লিজ, আমার সাথে ওপেনলি কনভারসেশন করেন উইদাউট এনি হেজিটেশন। আপনারা আমাকে কোঅপারেট করলেই আমি কন্টিনিউ করতে পারবো ভালোভাবে, এবং আমার বেস্টে আমি দেওয়ার চেষ্টা করবো এবং দিতে পারবো। প্লিজ প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আর কেউ কি এরকম আছেন যে সিএসসি ডিপার্টমেন্ট ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন করতেছেন বা করছেন, জিরো লেভেল থেকে শুরু করতে যাচ্ছেন? এখানে হেজিটেট করে কিছু নাই, হ্যাঁ, আমরা সবাই এখানে শিখতে আসছি। আমিও আপনাদের কাছ থেকে শিখবো, আপনারাও আমার কাছ থেকে শিখবেন। দ্যাটস ইট। প্রমিত ভাই রানিং না, নাকি গ্রাজুয়েশন কমপ্লিট? ভাই গ্রাজুয়েশন কমপ্লিট করেছি এই ডিসেম্বর। কোন ইউনিভার্সিটি? ভাই এওবি থেকে। সিএসসি ডিপার্টমেন্ট রাইট? জি ভাই। ওকে। এমন কেউ কি আছেন জব করেন না, নন আইটি থেকে, নন আইটি তে গ্রাজুয়েশন করতেছেন অথবা গ্রাজুয়েশন কমপ্লিট করছেন? এমন কেউ কি আছেন? ওকে, নো প্রবলেম।
এসকিউ তে জব করতেছেন এমন কেউ আছেন? আমি আবার রিপিট করছি একটু। কেউ কি আছেন এরকম? ওকে, নো প্রবলেম। আমার আপনাদের সাথে আসলে এই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করে এটা হচ্ছে আপনাদের একটু বোঝা আমরা আসলে কেমন ধরনের অডিয়েন্স এই জায়গাতে আছি, আপনাদের সাথে কনভারসেশনটা করবো, কনভারসেশন লেভেলটা কেমন হবে, আমরা কিভাবে প্রসিড করবো, ওভারঅল আপনাদের সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং নেওয়া, নাথিং এলস। ওকে, আজকে আমরা যে কন্টেন্ট গুলো নিয়ে ডিসকাশন করব, আমরা শুরুতে একটু শর্ট একটু আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করবো যে আসলে এসকিউটা আসলে কি, এটার ইন্ডাস্ট্রি আসলে কেমন, বিশেষ করে বাংলাদেশ ইন্ডাস্ট্রি বা বাইরের ইন্ডাস্ট্রি হোক না কেন। তারপর আমরা অ্যাকচুয়ালি কোর্স থেকে আসলে কি শিখবো, হ্যাঁ এই কোর্সের আমরা যে কোর্সটা আসলে 3.5 মাসে জার্নিতে বা 4 মাসে জার্নিতে আমরা লার্নিং করবো, পুরো একটা জার্নি আমরা কন্টিনিউ করব, শেষ করব। সো এই জার্নিতে আসলে কি কি থাকবে, কি কি লার্নিং করবো আমরা, আর বেসিক্যালি কোর্সটা আসলে কারা জয়েন করতে পারবে, এই কোর্সের আউটকামটা কি বেসিক্যালি, আর এই কোর্সটা আমাদের আসলে কি ভ্যালু এড করবে। হ্যাঁ, তো এরকম ধরনের বেশ কিছুই আমরা ডিসকাশন করব, এবং ফাইনালি হচ্ছে আপনাদের থেকে কিছু কোশ্চেন এবং অ্যান্সার সেশন নেবো। হ্যাঁ, ফাইনালি কোশ্চেন এবং অ্যান্সার সেশন নেবো, আপনাদের কাছ থেকে কোশ্চেন নেবো, আমি কোশ্চেন অ্যান্সার দেবো ইনশাল্লাহ। এই আর একটা বিষয় যেটা যে আমরা সবাই মিলে শিখবো, সো আমিও শিখবো আপনাদের কাছ থেকে, আপনারা আমার কাছ থেকে শিখবেন। সো কোশ্চেন করবেন, হ্যাঁ আপনারা নোট রাখবেন, আমি আপনাদের কাছ থেকেই কোশ্চেন নিয়ে নিবো, আমি আপনাকে বলে কোশ্চেন নিবো, আর এমন হতে পারে আমি আপনাকে কোশ্চেন করতে পারি। সো ঠিক আছে, থ্যাংক ইউ। আমি স্ক্রিনটা আবার শেয়ার দিচ্ছি। ওকে, আচ্ছা প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করি, রাইট? তাই তো? রাইট সবাই? আপনারা জি কেউ কি এরকম ফেস করছেন জি যে, জি ভাইয়া। আপনারা কেউ কি এরকম ফেস করছেন, ধরেন বিকাশ থেকে যদি কখনো কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে অথবা বিকাশ থেকে আরেকটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে যাচ্ছেন, বা কোনো একটা ট্রানজাকশন করতে যাচ্ছেন, করতে পারেন নাই, এরকম প্রবলেম ফেস করছেন কখনো কেউ? এনিওয়ান, প্লিজ কোঅপারেট করেন আমাকে। কেউ কি আছেন? বা আমরা কোন একটা ব্যাংকের অ্যাপ ব্যবহার করতেছি, ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে টাকা ট্রান্সফার করতে যাচ্ছি, যে কোনো ধরনের আমরা অ্যাক্টিভিটিস করতে যাচ্ছি, বাট সেই জায়গাটাতে আমরা আসলে প্রবলেম ফেস করতেছি, ওই ট্রানজাকশনটা করতে পারছি না, বা ওই ফাংশনালিটিটা আমরা কাজ করতে পারছি না, ইরোড দিচ্ছে, এরকম ধরনের যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস, সেটা শুধু টাকা ট্রানজাকশন করলে করে না, যে কোনো ধরনের অ্যাক্টিভিটিস। হয়তো আপনি একটা ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, সব ইনপুট দিচ্ছেন আপনি, কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারছেন না, একটা ইরোড দিচ্ছেন। কেউ কি এরকম রিয়েল এক্সপিরিয়েন্স ফেস করছেন? একটা ফেস করেছিলাম ভাই, সেটা হচ্ছে সোনালী ব্যাংকে Sure, share ট্রান্সফার করুন। করতে গিয়েছিলাম। তো এটা হচ্ছে ব্যাংক টু বিকাশ। জি তো ওটা হচ্ছে মেবি রাত 12টার দিকে করতে গিয়েছিলাম। তো টাইমটা ছিল একটু জি রাশ আওয়ার, মেবি ঈদের মধ্যে ছিল আর কি, গত বছরে। তো ওই সময় টাকাটা জি। আটকে গেছিল, তো টাকাটা ব্যাংক থেকে কেটে নেওয়া হয়েছে, বাট বিকাশে আমার ঢুকে নাই। তো এই প্রবলেমটা হয়েছিল। আচ্ছা, পরবর্তীতে 3 মাস পরে আর কি টাকাটা ব্যাক পাইছি। সামি আলম ভাই, থ্যাংক ইউ। ওকে, জি জি। আপনার এক্সপেকটেশনটা কি ছিল? আমার এক্সপেকটেশন আপনার ছিল যে আমি এক্সপেকটেশন কি সাথে ছিল? সাথে যাতে
জি, এক্সপেকটেশন ছিল সাথে হ্যাঁ, সাথেই টাকাটা যাতে আপনার আমার অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে মানে বিকাশ অ্যাকাউন্টে থাকে। জি জি। রাইট 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 রাইট। এটা কি একটা প্রবলেম না? এটা একটা জি, আই প্রবলেম তো, থিঙ্ক এটা রাইট? একটা মানে সফটওয়্যার ইস্যু। জি জি। রাইট রাইট। তাহলে কি এটা ইউজার ফ্রেন্ডলিনেস হয়েছে? নো। ইউজার ফ্রেন্ডলিনেস জিনিসটা তখনই হবে যখন ইউজার আসলে স্মুথলি জিনিসটা ব্যবহার করতে পারবে। ওভারঅল যদি আমি থিঙ্কিং করি, তাই না? ইউজার যারা ব্যবহার করতেছে স্মুথলি সফটওয়্যারটা অ্যাপ্লিকেশনটা যদি ব্যবহার করতে পারে উইথাউট এনি ইন্টারাপশন, তো তাহলে আসলে কি কোনো প্রবলেম নাই জিনিসটা, তাই না? সো তাহলে এই যে এই ধরনের প্রবলেম গুলা, অথবা অ্যাপ্লিকেশন ক্র্যাশ করা বা ফেসবুকে লগ ইন করা বা আপনি যে এক্সপিরিয়েন্সটা দিলেন, তো পেমেন্ট করতে গেলে আসলে ভুল অ্যাকাউন্টে চলে যাওয়া, সো এই ধরনের যে প্রবলেম গুলা বেসিক্যালি এটা কি একটা সফটওয়্যার থেকেই প্রবলেমটা হয়, ওটার ভিতরে প্রবলেমটা থাকে বেসিক্যালি। তো ওই ব্যাক এন্ডে আসলে আমরা দেখতে পারি না ওটা, বাট ফ্রন্ট এন্ডে ইউআই থেকে ইউআই লেভেল আমরা দেখতে পাচ্ছি আসলে প্রবলেমটা। আমরা যদি জেনারেলি চিন্তা করি যে আমি একটা টাকা ট্রান্সফার করব, ভাইয়া যে এক্সাম্পলটা দিল, ওই টাকাটা আমি ট্রান্সফার করবো, আমার এক্সপেকটেশনটা কি? আমার এক্সপেকটেশনটা হচ্ছে আমার যে ডিজার্ট অ্যাকাউন্ট নাম্বার আছে সেই অ্যাকাউন্ট নাম্বার আমি টাকাটা রিসিভ করবো, এবং একটা যত কুইকলি নির্ধারিত সময়ের ভিতরে আমি রিসিভ করবো। বাট আমি টাকাটা রিসিভ করতে পারি না। বাট ফাইনাল সামারাইজেশনটা কি? আমি আমার এক্সপেকটেশনটা মিট করতে পারিনি, তাই না? সিস্টেম আমার যে এক্সপেকটেশন সেটা আসলে মিট করতে দেয় নাই, সিস্টেম ফেল হবে। তো এক্সপেক্টেড অ্যাকচুয়াল, একটা হচ্ছে এক্সপেক্টেডটা কি, যেটা আমি আসলে এক্সপেক্ট করতেছি, ফিউচার, এটা সবসময় ফিউচার টেন্স হয়, আমি কোনো রেজাল্ট হাতে পাইনি। আর অ্যাকচুয়াল, যেটা সবসময় প্রেজেন্ট টেন্স হয়, আমি রেজাল্টটা হাতে পাইছি। আমি কি কি টার্ম ইউজ করলাম কেউ একটু বলেন তো প্লিজ, কি কি টার্ম ইউজ করলাম একটু বলেন প্লিজ কেউ। বলেন প্লিজ একটু। এক্সপেক্টেড এবং অ্যাকচুয়াল, তাই তো? দুইটা টার্ম ইউজ করছি আমি, রাইট? জি ভাই। নাকি এক্সপেক্টেড অ্যাকচুয়াল? তাহলে এক্সপেক্টেডটা কোনটা তাহলে? আমি যেটা প্রত্যাশা করছি, আমার হাতে যেটা এখন রেজাল্ট আসে আশা নাই, করছি। right, যেটা আমরা আশা করছি যে আমরা পাবো এই জিনিসটা। যেমন ভাই যেটা এক্সপেক্ট করতেছিল যে আমরা টাকাটা আমি কুইকলি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে এবং আমি রিসিভ করবো, টাকাটা আসে নাই। অ্যাকচুয়াল রেজাল্টটা কখন হয়েছে তাহলে ভাইয়া? অ্যাকচুয়াল রেজাল্টটা কখন হয়েছে তাহলে? আফটার 3 মান্থস। আফটার 3 মান্থস। গ্রেট, আফটার 3 মান্থস। বাট আমার অ্যাকচুয়াল রেজাল্ট আফটার 3 মান্থ হয়েছে। এখন এটা কি আমার এক্সপেক্টেড ছিল? না। তাহলে এখন আপনারা একটু বলেন, এক্সপেক্টেড রেজাল্ট ইকুয়াল টু ইকুয়াল অ্যাকচুয়াল রেজাল্ট, ম্যাচ করছে না ম্যাচ করে নাই? বলেন তো একটু আমাকে। ম্যাচ করে নাই। রাইট। এক্সপেক্টেড রেজাল্ট সবসময় কি ফিউচার টেন্স, ফিউচার টেন্স হয়। আর অ্যাকচুয়াল রেজাল্ট সবসময় কি হয়? প্রেজেন্ট টেন্স, রাইট? তার মানে কি ফিউচার টেন্স মানে কি? শেল, শেল আমি ডিটেলস বানাচ্ছি, হ্যাঁ, আমি জাস্ট এই পোর্শনটাতে একটা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করতে হবে, যেটা একটা টার্ম চলে আসবে এই জায়গাটাতে, ওই টার্মটা বোঝানোর জন্য আমি আপনাদের সাথে এই ডিসকাশনটা করতেছি। হ্যাঁ, আমি ডিটেলস আজকে যাবো না, সামারাইজেশন করবো জাস্ট, সেই সাথে সাথে কিছু টপিক নিয়ে আপনাদের সাথে আমি ডিসকাশন করবো যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে অ্যাকচুয়ালি সফটওয়্যার টেস্টিং আসলে একজন কিউ ইঞ্জিনিয়ারের কাজটা কি, আমাদের মেন ফোকাস গুলো কোন জায়গায় থাকে, কি কি আমাদের লার্নিং করতে হবে, একজন ফুল স্ট্যাক কিউ ইঞ্জিনিয়ার হতে গেলে আসলে তাকে কি কি জিনিস আসলে জানতে হবে, এগুলো। তো ফিউচার টেন্স, ওকে। তার মানে হচ্ছে আমরা এক্সপেক্টেড রেজাল্ট অ্যাকচুয়াল রেজাল্ট যখনই ম্যাচ করবে তখনই আমরা বলবো আমার যে ডিজায়ার্ড আউটকামটা সেটা আমি পাইছি। আর যখন আমার এক্সপেক্টেড রেজাল্ট অ্যাকচুয়াল রেজাল্ট ম্যাচ করবে না, তখনই মনে করবো কি প্রবলেম আছে। এই প্রবলেমটা কি?
বাগ। এই প্রবলেমটা কি? এই প্রবলেমটা কি বলেন? বাগ। তার মানে ক্লায়েন্ট যারা সফটওয়্যার ব্যবহার করতেছে তারা কিছু আমাকে রিকোয়ারমেন্ট দিছে, ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ হয়েছে। ওই ডেভেলপ অ্যাপ্লিকেশন যেটা ডেভেলপ করছে, যে রিকোয়ারমেন্ট দিয়েছে সেই রিকোয়ারমেন্ট ফলো করি বা ধরে আমি টেস্টিং করতেছি বা কিউএ করতেছি। কিউএ করতে গিয়ে আমি দেখলাম যে আমি যেটা এক্সপেক্ট করতেছি আর যেটা পাইছি দুটার মধ্যে আসলে ডিফারেন্স আছে, ম্যাচ করে নাই। তখনই আমরা বুঝতেছি কি এটা একটা প্রবলেম। যে প্রবলেমটাকে আমরা অফিসিয়ালি টার্ম, যেটা সফটওয়্যার টেস্টিং এর ভাষায় যে টার্ম বাগ, সেটাকে আমরা বলছি কি বাগ। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট কি? তাহলে একটু আমি একটু বুঝিয়ে বলি। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট কি? ওই যে আপনার যে ধরেন আপনার হচ্ছে টাকা ট্রান্সফার করব আমি, অ্যাকাউন্ট নাম্বার দিছেন, তো এরপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশন দিছেন। ক্লায়েন্ট আপনাকে বলছে যে ভাই আমার এখানে একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে, একটা নাম থাকবে, একটা বাটন থাকবে, এই জিনিসগুলো সব আপনি কি করবেন? টাকা ট্রান্সফার করবেন। যে রিসিভ করবে এই জিনিসগুলো থাকবে। এগুলো হচ্ছে কি একটা রিকোয়ারমেন্ট। হ্যাঁ, যে আপনার ধরেন অ্যাকাউন্ট নাম্বারটা 16 ডিজিটের হতে হবে, শুধু নাম্বার হতে হবে, এটা একটা রিকোয়ারমেন্ট। এটার জন্য আবার আমার এখানে একটা নেম থাকবে, নেমের ফরমেশনটা কেমন হবে, এটা একটা রিকোয়ারমেন্ট। হ্যাঁ, সো ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমার অ্যাপ্লিকেশনটার এক্সপেক্টেড এবং অ্যাকচুয়াল রেজাল্ট যদি ম্যাচ না করে, তাহলে সেটাকে আমরা বলছি বাগ। ওকে, সো এটা আমরা কেন আসতেছি? এই যে আমরা যে অ্যাপ ব্যবহার করতেছি, ক্র্যাশ করতেছে, আপনার টাকা রাইট টাইমের ভিতরে রিচ হচ্ছে না, রিসিভ হচ্ছে না। সো এটা কি একটা প্রবলেম, সফটওয়্যার থেকে প্রবলেম। সেই প্রবলেমটাকে আমরা কি বলছি? বাগ। বাগটাকে তাহলে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টের মধ্যে একটা সফটওয়্যার ডেভেলপ হয়েছে কিনা এটা ভ্যালিডেট করাই হচ্ছে কি, এটা ভ্যালিডেট আমরা যখন করতেছি তখন আমার এক্সপেক্টেড অ্যাকচুয়াল রেজাল্ট যদি ম্যাচ না করে, সেটাকে আমরা বলতেছি কি বাগ। সিম্পল। তাহলে সফটওয়্যার টেস্টিংটা কি? এখানে একটা সফটওয়্যার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা সফটওয়্যার ডেভেলপ হয়েছে কিনা সেটা ভ্যালিডিটি করা, সেই রিকোয়ারমেন্ট ফলো করে ডেভেলপ হয়েছে কিনা সেটা ভ্যালিডিটি করা, সেটা ভ্যালিডেশন করাটা হচ্ছে কি টেস্টিং। সিম্পলি আমি জাস্ট আপনাদেরকে সিম্পলি বোঝানোর চেষ্টা করছি, অথবা অনেকে একদম জিরো লেভেল থেকে আসেন যে কারণে। ওকে, তো আমি মনে হয় আপনাদেরকে একটু বুঝাতে পারছি, রাইট? এটুকু সবাই মোটামুটি ক্লিয়ার, রাইট? জি এমন ভাইয়া। কেউ কি আছেন যে একদম মানে জি সফটওয়্যার ভাইয়া। টেস্টিং বা থ্যাংক ইউ, এমন কেউ কি আছেন যে একদম সফটওয়্যার টেস্টিং বা কিউএ সম্পর্কে কারো কোনো আইডিয়া নাই? নো প্রবলেম, বলেন। কেউ কি আছেন? কেউ কি আছেন এরকম যে নাই, একদম জিরো লেভেল, আজকে প্রথম? আমরা ধরে নিচ্ছি সবাই আপনারা কম বেশি জানেন একটু, রাইট? ওকে ওকে, প্রমিত ভাই, ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ। ঠিক আছে প্রমিত ভাই, থ্যাংক ইউ। প্রমিত ভাই, কোনো কোশ্চেন আছে এটুকু? আপনার কোনো কোশ্চেন? না না আমাকে সবাই কোঅপারেট করেন প্লিজ। কোনো কোশ্চেন প্রমিত ভাই বা বাকিরা? এইটুকুতে কোনো কোশ্চেন? না না। না ভাইয়া। আর বাকিরা? ওকে, এখন আসি না আমি, ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আসি আমি এই যে সমস্যাগুলা, যে প্রবলেম ফেস করা, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাপ্লিকেশনটা ডেভেলপ হয়েছে কিনা। কারণ ডেভেলপারকে আমি বিশ্বাস করবো না, তাই না? আমি বিশ্বাস করবো কাকে? ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্টটা দিচ্ছি সেই রিকোয়ারমেন্টটাকে আমি বিশ্বাস করবো। ডেভেলপার আপনার বন্ধু হতে পারে, আমার বন্ধু হতে পারে। বন্ধুত্ব দোহাই দিয়ে সফটওয়্যার টেস্টিং করা যাবে না, তাহলে কি হবে? বাগ থাকবে। সো আমি ফেস ধরবো কাকে? ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটাকে। আমরা তো অলরেডি ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটা কি সেটা আমরা বুঝছি, তাই না? যেমন আরেকটা এক্সাম্পল যদি আমি দিই, অনেক গতবার পরে নতুন জয়েন করছেন, আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগ ইন করতেছি। আমরা যখন রেজিস্ট্রেশন করি তখন কিন্তু আমরা একটা ইউজার নেম দিই যে ভাই তোমার ইউজার নেম ফরমেশনটা এমন হতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার হতে হবে, তারপর হচ্ছে কি 5টা নাম্বার হতে হবে, 3টে ক্যারেক্টার, 3টে লেটার হতে হবে। এইগুলো সম্বন্ধে কি হবে? 8 ক্যারেক্টার একটা
নেম হবে, ইউজার নেম হবে, এর বাইরে হবে না, বেশি হবে না। তার মানে কি, এই সমন্বয়ে কম্বিনেশন আপনাকে ইউজার নেম দিতে হবে, যেটা দিলে অ্যালাউ করবে। এখন আপনি যদি ওই ইউজার নেমের দেওয়ার সময় স্পেশাল ক্যারেক্টার আপনি না দেন একটা, বা একটা নাম্বার না দেন আপনি, তাহলে কি নিবে? নিবে না। এটা যদি নেয় তাহলে এটা একটা প্রবলেম। কারণ কি, আমার ক্লায়েন্ট রিকোয়ারমেন্টে বলে দিছে ক্লায়েন্ট, ভাই আমার ইউজার নেমটা এই ফরমেশন হতে হবে, এই ইনপুট গুলো দিয়ে ইউজার নেম ফরমেশনটা তৈরি করতে হবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে সেম টাই। সাপোজ এক্সাম্পল দিচ্ছি, পাসওয়ার্ডের ক্ষেত্রে সেম, 8 ক্যারেক্টার বা 10 ক্যারেক্টার হতে হবে পাসওয়ার্ড, এই 5টা নাম্বার হবে, একটা স্পেশাল ক্যারেক্টার হবে। এটি হচ্ছে একটা পাসওয়ার্ডের একটা সমন্বয় হবে। আপনি অন্য কম্বিনেশন দিয়ে আপনি যখন ইনপুট দিয়ে যখন আপনি রেজিস্ট্রেশন করতে যাবেন, নিবে না। আবার ঠিক সেম ভাবে এগুলো একটা রিকোয়ারমেন্ট, ঠিক সেম ভাবে আপনি যখন রেজিস্টার্ড ইউজার নেম পাসওয়ার্ড আপনি যখন লগ ইন করতে যাবেন, তখন ওই রেজিস্টার্ড ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন করতে গেলে ওকে হয়ে যাবে। বাট যদি আপনি ভুল ইউজার নেম পাসওয়ার্ড দেন, নিবে না? নিবে না। নেওয়ার কথা না, নেওয়ার কথা না। যদি হচ্ছে কি করবে, আমি যেটা বল তাহলে কি হওয়া উচিত? জি জি বলেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি যদি ভুল কোনো কিছু পাসওয়ার্ড বা ভুল ইউজার নেম দিয়ে যদি সফটওয়্যার এটাকে নেয়, তাহলে এটা তো অবশ্যই সফটওয়্যার বাগ। যদি না নেয় সেক্ষেত্রে ঠিক আছে, যদি নেয় তাহলে সেটা ভুল। কারণ আমরা যখন কোনো সফটওয়্যারের এরকম ইমপ্লিমেন্টেশন করবো বা টেস্টিং করে যখন আমরা ক্লায়েন্ট ইনটে পাঠাবো, ক্লায়েন্ট যদি এরকম ভুল করে আর সফটওয়্যার যদি লগ ইন হয়ে যায়, তাহলে তো এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের সাথে ফুলফিল হলো না। তাহলে তো ক্লায়েন্ট আপসেট যে না, আমরা ভুল দেওয়ার পরে কেন লগ ইন হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখেন, মোটামুটি আমরা যদি রিকোয়ারমেন্টটা কি, ক্লায়েন্ট রিকোয়ারমেন্টটা কি সেটা বুঝছি, বা কি সেটা আমরা বুঝছি, প্রবলেমটা আসলে কি থাকে সেটাও আমরা বুঝছি। এখন নর্মালি কি একটা ভ্যালিডেশন মেসেজ দিবে, রাইট? কি ভ্যালিডেশন মেসেজ দিবে সেটাও একটা কি ক্লায়েন্ট থেকে আসে, যে ভাই আমার এই ভ্যালিডেশন মেসেজটা তুমি দিবা ইউজার ফ্রেন্ডলিনেস করার জন্য, যারা ব্যবহার করবে তারা যে নিজেই বুঝতে পারে যে এটা একটা প্রবলেম। হ্যাঁ, ভ্যালিডেশন মেসেজ সুন্দরভাবে দেওয়া থাকবে যে ভাই তুমি তোমার পাসওয়ার্ড কম্বিনেশনটা ঠিক নাই, রং পাসওয়ার্ড দিছো তুমি, অথবা রং ইউজার নেম তুমি দিছো। ওকে, তাহলে এই যে প্রবলেম গুলা, এই সমস্যাগুলো বা একটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাপ্লিকেশনটা ডেভেলপ হয়েছে কিনা সেগুলো যাচাই বাছাই করার জন্য গুরুত্বপূর্ণ একটা প্রফেশন আছে, যেটাকে আমরা বলতেছি কি কিউএ প্রফেশন, এসকিউএ বা সফটওয়্যার টেস্টিং, আপনারা যেটাই বলেন না কেন, সফটওয়্যার কোয়ালিটি স্টুডেন্টস, এসকিউএ বা সফটওয়্যার টেস্টিং, হ্যাঁ, যেটি আপনারা বলেন না কেন আমরা বলি না কেন, তাহলে একজন এসকিউ ইঞ্জিনিয়ার কি, এটা একটা ডেজিগনেশন। সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার, এসকিউ ইঞ্জিনিয়ার, কিউ ইঞ্জিনিয়ার, হ্যাঁ, সো সফটওয়্যার কিউ ইঞ্জিনিয়ার, সো এগুলো কি এক একটা কি ডেজিগনেশন। তাহলে একজন এসকিউ ইঞ্জিনিয়ার আমরা ডেজিগনেশন হিসেবে ধরে নিচ্ছি। এসকিউ ইঞ্জিনিয়ার টার্মটা খুব ভালো লাগে। সো একজন এসকিউ ইঞ্জিনিয়ার আসলে কাজ কি থাকে, তাহলে ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট দিচ্ছে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাপ্লিকেশনটা ডেভেলপ হয়েছে কিনা সেটা যাচাই বাছাই করা, যাতে অ্যাপ্লিকেশনটা লাইভে গেলে প্রপারলি ইউজার প্রপারলি খুব সুন্দর করে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারে, কোনো ইরোর ছাড়া, তার এক্সপেকটেশন যেন প্রপারলি তার মতো করে মিট হয়। ওকে, তাহলে এক্ষেত্রে একজন এসকিউ ইঞ্জিনিয়ারের কাজ কি, সফটওয়্যারটা টেস্টিং করা, প্রপারলি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী সে টেস্টিং করে বাগ থাকে বলে সেটা বাগ বের করা, তাই না? সফটওয়্যার একটা কোয়ালিটি মেক শুরু করা, রাইট? একটা ইউজার, আমরা যখন কিউ ইঞ্জিনিয়ার একজন টেস্টিং করি, তখন ইউজার যেভাবে আসলে টেস্টিং করবে, ইউজার যা চায়, ইউজার যেভাবে ব্যবহার করবে, সেটাকে আসলে থিঙ্কিং করেই আপনাকে ওই ইউজারের জায়গায় বসে তার রিয়েলাইজেশনটা থিঙ্কিং করে আপনাকে টেস্টিং করতে হবে, টেস্টিং করেই হচ্ছে দেন অ্যাপ্লিকেশনটা লাইভ ইউজ করতে হবে। তো তার মানে কি, এটা এই যে টেস্টিং করতেছি আমরা, এটা করার আসলে বেনিফিটটা কি? অ্যাপ্লিকেশনটা লাইভ করলে বাগ ফ্রি একটা অ্যাপ্লিকেশন আমরা দিতে পারছি, কোয়ালিটি রিলিজ দিতে পারছি, ইউজার যারা ব্যবহার করবে তারা স্মুথলি অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারতেছে, রাইট? ইউজ করতে পারতেছে। তারপর হচ্ছে আপনার কোম্পানি যেটা কোম্পানি 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 যে রিপুটেশনটা ভালো থাকতেছে, হ্যাঁ, তো ফাইন্যান্সিয়াল লস হচ্ছে না, রিপুটেশন লস হচ্ছে না। তো আর যদি আমরা সফটওয়্যারটা টেস্টিং না করে আমরা লাইভ রিলিজ করি, তাহলে কি হবে?
কোম্পানির রিপুটেশন লস হবে, রাইট? ইউজার স্মুথলি অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবে না। ওকে, ওকে, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি তো নাকি? এটুকু বুঝতে পারছি সবাই ক্লিয়ারলি, রাইট? জি ভাইয়া। জি জি বুঝতে পারছি। বাকিরা মাত্র 2জন থেকে রেসপন্স। জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। থ্যাংক ইউ। ওকে, এই যে এখানে সুন্দরভাবে দেওয়া আছে, হ্যাঁ, আমি এখানে আপনাদের জন্য ডকুমেন্ট একটা রেডি করে রাখছি। ডকুমেন্ট আপনাদের সাথে আমি শেয়ার করবো। যদি সিস্টেম ঠিকঠাক মতো কাজ না করে সেটা বাগ, হ্যাঁ। ওকে, এই বাগ ডিটেক্ট রিপোর্ট করাই হচ্ছে একজন ইঞ্জিনিয়ারের কাজ। এটা হচ্ছে মানে একটা মেজর একটা কাজ, বাট আরো অনেক কাজ আছে। ওকে, তাহলে এখন আসি আমি একটু অন্য একটা টপিক ডিসকাশনে, সেটা হচ্ছে মিউচুয়াল এক্সপেকটেশন। এখন আমরা যেটা আসি সেটা হচ্ছে যে সিসিটি পাঠশালাতে আসলে আপনাদের প্রতি এক্সপেকটেশনটা কি? এক্সপেকটেশনটা কি? একটু আমাকে একটু 5 সেকেন্ড সময় দিন, please। ওকে, এখন সিসিটি পাঠশালা থেকে আপনাদের প্রতি এক্সপেকটেশনটা কি? আমাদের যে প্রপার ডেডিকেশনটা চাচ্ছি আমরা 4 মাসে জানি, এটাতে রেগুলার আপনারা ক্লাসে আসবেন, কনসিস্টেন্সি মেনটেন করবেন, অ্যাসাইনমেন্ট জমা দিবেন। কারণ আমরা যখন অ্যাসাইনমেন্ট সাবমিট করব, অ্যাসাইনমেন্টটা করতে যাবো, তখন আসলে বুঝতে পারবো আমি কি লার্নিং করছি, আমার লার্নিংটাতে আসলে কি গ্যাপ আছে। সো তখন সেগুলো নিয়ে যদি আপনি কনসার্ন রেজ করেন, তখন আসলে আপনি বুঝতে পারবেন, আপনি শিখতে পারবেন। যখন সেই কনসার্নটা নিয়ে রিভিউ হবে, তখন আপনি শিখতে পারবেন যে আসলে আমি লার্নিং করতে পারছি, আমি আমার গ্যাপটা আমি বুঝতে পারছি। আর আপনি যদি অ্যাসাইনমেন্ট সাবমিট না করেন, তাহলে আপনার ভুলটা আপনি ধরতে পারবেন না। হ্যাঁ? আমাদের ইগুলাতে আপনার অনেকে দেখি, আমার 5 বছর এক্সপিরিয়েন্স, কারণ 5 বছর যাবত আসলে আমি টিচিং প্রফেশনের সাথে আছি। তো 5 বছর যাবত আমি দেখতেছি যেটা, যে আসলে শুরুর দিকে যারা আসলে লার্নিং এ ঢুকে, প্রথম কয়েকদিন খুবই ডেডিকেটেড থাকে, ক্লাস অ্যাটেন্ড করবে, এটা ওটা লার্নিং করবে খুব, অ্যাসাইনমেন্ট কবে জমা দিতে হবে, 2 3টা 4 5টা 5 7টা ক্লাস করার পরে দেখা যায় যে আপনার তাদের সেই ডেডিকেশনটা, প্রথম দিনের যে ডেডিকেশনটা, সেটা আর থাকে না, সেটা কমে যায়। হাতে গোনা কয়েকজন ডেডিকেটেড থাকে যারাই আসলে ভালো করে। কারণ কি, ট্রেনারের সাথে বলেন, আমি ফাউন্ডার, আমি সিসিটি পাঠশালা ফাউন্ডার এজ ওয়েল এজ ট্রেনার। সো আমারও আপনাদের প্রতি একটা লাইবিলিটি আছে, রেসপন্সিবিলিটি আছে। তো আমি যেহেতু এসকে প্রফেশনাল, 14 বছর যত মার্কেটে আমি আছি, তো অনেক জায়গায় আসলে অনেকের সাথে আমার কানেক্টিভিটি আছে। তো সেগুলো থেকে আসলে আমি দেখি যে আসলে যখন আমার আসলে রিজিউমি আমি ফাইন্ড আউট করি, আপনাদের মধ্যে থেকেই, আমার ব্যাচগুলো থেকে, ওই যে যারা যারা ভালো ডেডিকেটেড ছিল, তারাই আসলে শেষ পর্যন্ত এই অপরচুনিটি গুলো পায়। কারণ কি, আপনি ক্লাসে আসেন নাই, আপনি ক্লাস কন্টিনিউ করেন নাই, আপনি কি শিখছেন তাহলে? কারণ একজন ট্রেনারের সাথে একজন অডিয়েন্স যে ক্লাস করতেছে, সে ভালো অ্যালাইন আছে, একজন ট্রেনার ভালো বলতে পারবে, ম্যানেজমেন্ট লেভেল থেকেও কিন্তু অ্যালাইনমেন্ট থাকে। যেমন সাকিব আছে এখানে, সাকিব কন্টিনিউ করতেছে আমাদের সাথে, সাকিব কিন্তু মোটামুটি বুঝতেছে যে আসলে কারা কারা প্রতিনিয়ত ক্লাসে আসতেছে, ক্লাসে ভালো রেসপন্স করতেছে। সো ট্রেনার বা ইনস্ট্রাক্টর যিনি আছেন, তিনিও কিন্তু ভালো একটা ফিডব্যাক দিচ্ছেন ম্যানেজমেন্টকে। সো এগুলো কিন্তু আসলে পয়েন্ট আউট হয়। তো যখন একটা কোম্পানিতে যখন আসলে রিজুমি দেওয়া হয়, আমরা অনেকেই বলি যে ভাই এখানে জব সাপোর্ট দেওয়া হবে কিনা। অফকোর্স আমাদের এখানে জব সাপোর্ট দেওয়া হয়। যেমন গত উইকে আমাদের এখান থেকে একজনকে আমরা জব প্লেসমেন্টের জন্য আমরা ট্রাই করেছিলাম। তো তার আলহামদুলিল্লাহ জব হয়ে গেছে। তাকে আমি রেফার করছিলাম ভালোভাবে রিকমেন্ড করে, বাট তাকে আমি কেন করছি রেফার?
তার ভিতরে আমি ডেডিকেশনটা পাইছি। আমার কাছে মনে হয়েছে যে না, সে ভালো, তাকে আপনি ভাই দেখতে পারেন, আমি হাইলি রিকমেন্ড করে দিচ্ছি। আমার একটা কনফিডেন্স ছিল, সে ওই কনফিডেন্টটা কিন্তু আমাকে শো অফ করছে তার থেকে। সে তার থেকে যদি কনফিডেন্ট আমার প্রতি শো অফ না করতো, তার যে কোয়ালিটি বা লেভেলটা সেটা যদি আমাকে জাজমেন্ট করতে সুযোগ না দিত, তাহলে কিন্তু আমি তাকে রিকমেন্ড করতাম না। ঠিক না? সো ব্যাপারটা ওইটাই যে আপনাদের ডেডিকেশন থাকতে হবে, সিম্পল যেটা। হ্যাঁ, আপনাদের ডেডিকেশন থাকতে হবে। 3.5 মাস, 4 মাস, মিনিমাম 3.5 মাস, 4 মাস লাগতে পারে, বাট আমাদের কোর্সে যেটা আছে, যে কন্টেন্ট যা আছে, এই জিনিসগুলো লার্নিং শেষ না করা পর্যন্ত, একদম শেষ না করা পর্যন্ত আমরা দেখবো, আমরা আমাদের কোর্স কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। কাজেই আপনাদের প্রতি একটা মেসেজ, যেটা বেশি না, আপনাদের কেরিয়ারটাকে যদি আপনারা ডেভেলপ করতে চান, 3.5 মাস থেকে 4 মাস আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। এটা আপনি সিসিটি বাচ্চাদের ফাউন্ডার হিসেবে বলেন, হ্যাজ এ এসকে ইনস্ট্রাক্টর বা ট্রেনার হিসেবে বলেন, মার্কেটে সিনিয়র হিসেবে বলেন না কেন, চেয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। হ্যাঁ, 3.5 বা 4 মাস আপনারা একটু কষ্ট করেন, পরবর্তীতে ভালো আউটকাম পাবেন। ওকে, জি ভাই, কোশ্চেন করেন, আমি পরে স্টেপে যাচ্ছি, সমস্যা নেই, বলেন, কোশ্চেন করেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো আমি তো বলেন। আসলে ত্রিপুলি থেকে আর কি পড়াশোনা করছি। এখন আমার এই আর কি এসকিউ তে আমি আর কি ক্লিয়ার করতে চাইতেছি। এখন এই ক্ষেত্রে আমার কি করাটা কি ঠিক হবে কিনা, বা এটা কি করা যায়, কি কিভাবে কি, এটা যদি আমাকে একটু কাইন্ডলি আপনি, বলতেন। জি থ্যাংক ইউ। আপনার কোশ্চেনটা হচ্ছে যে আপনি যেহেতু নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আপনি আসছেন, এই বিষয়ে এই সাথে যদি আপনি প্রফেশনাল যদি আপনি ক্যারিয়ার করতে যাচ্ছেন, সো আসলে আপনার ওয়াইজ ডিসিশন কিনা, বা আপনার আসলে কি করতে হবে, তাই না, প্রপার গাইডলাইন, জি জি প্রপার সাজেশন আসবে নেক্সটে। আমাদের একটা টপিক আছে এখানে, এটা নিয়ে আমরা ওভারঅল সেখানে ডিসকাশন করবো ভাই। হ্যাঁ, ঠিক জি, আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ঠিক ওকে, আছে। নোটেড ভাই। থ্যাংক ইউ। ওকে, সো তার মানে যেটা সামারাইজেশন হলো এই পয়েন্টটাতে, যে আপনার যদি রেগুলারলি আপনি ক্লাসে আসেন, অথবা একদিন দুদিন মিস হতে পারে, আপনি অ্যারেঞ্জমেন্ট করেন, প্রপার কমিউনিকেশনটা আপনি রাখেন, যে ভাই আমি আজকে আসতে পারছি না, আপনি অ্যাসাইনমেন্টে দেখে নিলেন, অ্যাসাইনমেন্ট আপনি দেখে নিলেন, আপনি সেটাও আপনি ম্যানেজমেন্টকে বা ট্রেনারকে গ্রুপে আপনি অ্যারেঞ্জ করলেন, তারপর হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট সাবমিট করলেন। হ্যাঁ, কোনো কোশ্চেন তাহলে কোশ্চেন করলেন, আপনার থেকে 100% ডেডিকেশনটা শো আপ করলেন। তো সেই ক্ষেত্রে আপনার যেটা হবে, আপনি প্রতিনিয়ত যে টপিক গুলো কন্টিনিউ করছেন, সেই টপিক গুলা সম্পর্কে আপনার ভালো একটা আইডিয়া হবে, এবং হ্যান্ডস অন নলেজ হবে, প্র্যাকটিক্যাল যে যে নলেজটা সেটা আপনি পাবেন। পাশাপাশি যেটা আপনি পাবেন, যে ফাইনালি আপনি জবের জন্য প্রিপেয়ার হয়ে যাবেন ডে বাই ডে। কারণ আমাদের এই কোর্সটা জব রেডি ফুল স্ট্যাক এসপি কোর্স, আপনি জবের জন্য প্রিপেয়ার হবেন ইনশাআল্লাহ, ওয়ার্ল্ড ওয়াইড। আপনি ওয়ার্ল্ড ওয়াইড জবের জন্য আপনি প্রিপেয়ার হয়ে যাবেন। সো ওয়ার্ল্ড ওয়াইড ক্ষেত্রে আবার একটাই আছে, যে বাইরের কান্ট্রি গুলোতে আপনি যদি জবের জন্য ট্রাই করেন, তাহলে আপনার কমিউনিকেশনটা ভালো রাখতে হবে। হ্যাঁ, সো ইংলিশে ফ্লুয়েন্সিটা একটু ভালো রাখতে হবে। সো এগুলোতে আমরা একটু পরে ডিসকাশন করবো, আরো ডে বাই ডে আমরা ডিসকাশন করবো আরো। তো বাংলাদেশে অনেক কোম্পানি আছে যেগুলো আসলে ইংলিশ এতটা লাগে না, যারা ইংলিশ একটু উইক, তাদের জন্য আসলে আপনার এই জায়গাটাতে একটু অথবা একটু হেল্প পাবেন। বাট বাইরের কান্ট্রি গুলোতে বা ভালো ভালো কোম্পানি গুলোতে যেখানে ইংলিশ কমিউনিকেশন লাগে, ওই জায়গাটাতে আপনার ভালো একটি লাগবে। সফট স্কিল, যেটা বিভিন্ন ধরনের আপনি কিভাবে কমিউনিকেশন করবেন, ইন্টারভিউ দিতে গেলে কিভাবে আপনি কমিউনিকেশন করবেন, একজন ক্লায়েন্টের সাথে আপনি কিভাবে কমিউনিকেশন করবেন, আপনার টিমের মধ্যে কিভাবে কমিউনিকেশন করবেন, এই জিনিসগুলো সম্পর্কে আপনাকে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। এগুলো কমন সবার জন্য। সো দেখবেন আপনি মানে ইন্টারভিউতে খুব মানে টেকনিক্যাল অনেক সার, বাট কমিউনিকেশনের এই জায়গাগুলোতে দেখা গেছে আপনি ভালো করতে পারছেন আরেকজনের চেয়ে। তো হয়তো তাদের কাছে এই পোর্শনটাতেই ভালো ফোকাসিং রাখছে তারা টেকনিক্যালের চেয়ে, হয়তো আপনি ওই জায়গাটাতে একটু পিছিয়ে যাবেন তার চেয়ে। হয়তো আপনি টেকনিক্যাল অনেক ভালো করছেন ইন্টারভিউতে, কিন্তু এই জায়গাটাতে আপনি একটু কম পারফর্ম করছেন, তো সেক্ষেত্রে আপনি তার থেকে পিছিয়ে যাবেন। তো তার মানে আপনাকে সব দিকে এখানে ফোকাস রাখতে হবে। হ্যাঁ, তো আপনি ওই গ্রুপে কনভারসেশনটাতে আমাদের সাথে যে কনভারসেশনটা হবে, ওই কনভারসেশনটাতেই আপনি নিজেকে এগুলো ঝালাই করে নেবেন, কমিউনিকেশন গুলো করে নেবেন। আপনি একটু
চ্যাট জিপিটি চলে আসছে, ইউটিউব আছে, অনেক কিছুই আছে এখন। So, আপনি একটু কমিউনিকেশন কিভাবে করে এই জিনিসগুলো নিয়ে আপনারা একটু প্রয়োজনে একটু নলেজ গ্যাদার করতে পারেন। হ্যাঁ? আমাকেও যদি আপনাদের কখনো প্রয়োজন মনে হবে, আপনি একটু রিভিউ করে একটা আমাদের সাথে একটু ডিসকাশন করতে পারেন, সেটাও করতে পারেন। যদি আমি অনেক শিখতেছি, আমি অনেক শিখি, আমার অনেক ভুল হয়, সো তারপরে চেষ্টা করবো আপনাদের সাথে আমার 14 বছর এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। ওকে, সো ফাইনালি আপনি যেটা, এই যে রেগুলারলি বেসিস আপনি এই কোর্সটা যদি কন্টিনিউ করেন, 4 মাসের জার্নিটা আপনি একটু কষ্ট করে যদি পারফেক্টলি আপনি কমপ্লিট করতে পারেন, যেটা হবে ট্রেনারের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, ভালো একটা কমিউনিটি এখানে তৈরি হবে। মোটামুটি ট্রেনার বলেন, সিসিটিভি পার্সোনাল ম্যানেজমেন্ট বলেন, সবাই কিন্তু ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হবে আপনার প্রতি, ভালো একটা আইডিয়া তৈরি হবে আপনার প্রতি। হ্যাঁ, সো যে কোনো ধরনের কোম্পানিতে যদি একটা রিজিউমের প্রয়োজন হয়, ডেফিনেটলি ম্যানেজমেন্ট আপনাকে আগে ফোকাস করবে। কারণ ম্যানেজমেন্ট সবসময় যে কোনো প্ল্যাটফর্ম বা যে কোনো কেউ, ভাই যারা ভালো পারফর্ম করে না তারা কখনো কোনো জায়গায় রিজিউমে আসলে রেকর্ড করবে না। লজিক্যালি এটাই বলে, আপনি যদি ভালো পারফর্ম করেন ডেফিনেটলি আপনাকে, আপনার বেরো সব জায়গায় আছে, সো আপনাকে সবাই সাপোর্ট দেবে। হ্যাঁ, সো সেটাই আমি বলছি যে আপনারা যখন ফাইনালি এই জিনিসগুলোর সাথে ডেডিকেট লাইন থাকবেন, যেটা হবে ওই আপনার জব প্লেসমেন্ট সাপোর্ট, ওই জায়গাটা ভালোভাবে আপনি সাপোর্ট পাবেন। আপনাকে উইলিংলি দেখবেন যে আপনাকে হাইলি রিকমেন্ড করে দিচ্ছে কোম্পানিতে। 10টা রিজিউমে যদি পাঠায়, আপনাকে হাইলি রিকমেন্ড করে দিচ্ছে, তার মানে কি, আর 10টার ভিতরে কিন্তু আপনাকে তারা বেশি প্রায়োরিটি দিবে, আর 9 জনকে কিন্তু সেকেন্ড প্রায়োরিটি রাখবে। ওকে, আরেকটা যেটা হবে আপনার, সেটা হচ্ছে যে ফাইনাল আমরা একটা মক ইন্টারভিউ। সো ইন্টারভিউর জন্য আপনার একটা প্রিপারেশন হয়ে যাবে, হ্যাঁ, ডেইলি বেসিস ক্লাসগুলোতে। ফাইনালি যেটা হবে, মক ইন্টারভিউর জন্য আপনি প্রস্তুত হয়ে যাবেন। রিয়েল লাইফে যে আসলে মক ইন্টারভিউ গুলো হয় বা ইন্টারভিউ যেগুলো হয়, তার উপরে বেস করে আপনাদের জন্য আপনাদেরকে একটা মক ইন্টারভিউ নেব। সো সেটার জন্য আপনি প্রিপারেশন নিয়ে ফেলতে পারবেন। তো রিজুমি রাইটিংটা হবে প্রতিনিয়ত, যেগুলো ক্লাস নেওয়া হবে বা ক্লাস করবেন আপনারা, ওইগুলোর উপর বেস করে প্রফেশনাল রিজুমি রাইটিং করবেন আপনারা। এটিএস ফ্রেন্ডলি একটা সফটওয়্যার রিজুমি বানাই ফেলবেন আপনারা। ওই রিজুমি গুলো আপনাদের সাবমিট করবেন। সাবমিট করার পরে আমরা ওই রিজুমের উপর বেস করে একদম লাইভ ইন্টারেক্টিভ সেশন করবো আমরা। এখানে সবাই থাকবে, ব্যাচের সবাই থাকবে, আপনার সাথে। আমি যদি আপনার ইন্টারভিউয়ার হই, আমি আপনাকে ইন্টারভিউ নিব, আমি ইন্টারভিউ নেবো আপনাকে। সো আপনি ইন্টারভিউয়ার হবেন, আপনি ইন্টারভিউ দিবেন, আমি ইন্টারভিউ নিব। সো বাকিরা সবাই চুপ থেকে শুনবে, দেখবে কিভাবে আসলে ইন্টারভিউ নেওয়া হয়। সো এখানে রিয়েল টাইম একদম এক্সপিরিয়েন্স গুলো এখানে শেয়ার করা হবে। সো তো তাহলে আপনি এই পুরো জার্নিটা যদি ভালোভাবে কন্টিনিউ করতে পারেন, মোটামুটি ভালো মানের একটা এক্সপিরিয়েন্স আপনি এখান থেকে নিতে পারবেন। ফাইনালি যেটা হচ্ছে, আপনি নিজেকে জবের জন্য প্রিপেয়ার করতে পারবেন, খুব ভালো মানের একটা কনফিডেন্স লেভেলটা আপনি নিয়ে আসতে পারবেন আপনার মধ্যে। আপনার মধ্যে যদি কিছু থাকে, লার্নিং কার্ভটা যদি ভালো থাকে, পৃথিবীর কোনো জায়গায় আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি যে কোনো জায়গায় গিয়ে আপনি সাকসেস হবেন। আর আপনি যতই আপনি চেষ্টা করেন না কেন, আপনার ভিতরে যদি সেই লার্নিং কার্ভটা যদি না থাকে এবং সেটা মার্কেট ওরিয়েন্টেড না থাকে, তাহলে কিন্তু পসিবল না। সো যেটার উপরে বেস করেই আমরা ইন্ডাস্ট্রি বেসড যে কোর্সটা আমরা ডিজাইন করেছি, একদম ইন্ডাস্ট্রি বেসড কোর্স। এটা এরকম ভাবে, যেমন আমরা যদি এখানে ইসেতে চলে আসি, আমরা ইন্ডাস্ট্রি বেসড কোর্স আমরা কেন বলতেছি আমরা এটাকে, দেখেন আমরা যে এখানে সফটওয়্যার টেস্টিং ফান্ডামেন্টাল, এখানে একটা হচ্ছে কি ম্যানুয়াল টেস্টিং পার্ট, একটা অটোমেশন টেস্টিং পার্ট, একটা হচ্ছে এআই পার্ট। এখানে সফটওয়্যার ম্যানুয়াল টেস্টিং এর এখানে যেটা সফটওয়্যার টেস্টিং ফান্ডামেন্টাল বলেন বা টেস্ট কেস রাইটিং বলেন, সফটওয়্যার কিভাবে আমরা বাগ ফাইন্ড আউট করবো, রিকোয়ারমেন্ট ফলো করে কিভাবে আমরা টেস্টিং করবো, রিকোয়ারমেন্ট সেটা কিভাবে বুঝবো, ডেইলি বেসিস এর অ্যাক্টিভিটিস গুলো হয় সফটওয়্যার টেস্টিং এর একটা কোম্পানিতে, একটা টিমে। ওভারঅল যে এক্সপিরিয়েন্স, ওই এক্সপিরিয়েন্স গুলোর আলোকেই এই ডিজাইনটা করবেন। দ্যাট মিনস আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, আপনি নতুন একটা টিমে জয়েন করলেন, জয়েন করার আগে আপনাকে কি করতে হবে? ইন্টারভিউর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এই কোর্সের মাধ্যমে আপনি নিজেকে প্রস্তুত করবেন। আচ্ছা, তো আপনি ইন্টারভিউতে কিভাবে যাবেন, কিভাবে ফেস করবেন, সেটার জন্য আপনি মক ইন্টারভিউর মাধ্যমে রেডি হয়ে যাবেন, ক্লাসগুলোর মাধ্যমে। ওকে, এরপরে যেটা হবে, আপনি
ফাইনালি যখন আপনি কোনো একটা কোম্পানিতে কোনো একটা এসকিউএল টিমে আপনি জয়েন করলেন, জয়েন করার পরে একটা মানে সফটওয়্যার টেস্টিং এর জন্য আপনাকে টেস্টিং করার ক্ষেত্রে জিরো থেকে একদম লাইভ রিলিজ পর্যন্ত, ইউজারকে লাইভ রিলিজ পর্যন্ত, সফটওয়্যারটা রিলিজ করার পর্যন্ত এই যে ইন্টার যত ধরনের অ্যাক্টিভিটিস গুলো করতে হয় টেস্টিং রিলেটেড, কিভাবে আপনি টেস্টিং করবেন, কখন কোনটা কি করতে হবে না করতে হবে, একটা সিনিয়র ইঞ্জিনিয়ার কি করে বা একটা জুনিয়র ইঞ্জিনিয়ার কি করে ওই রিলিজটার ক্ষেত্রে ওভারঅল, সেটার আলোকে আপনার এই কারিকুলামটা ডিজাইন করেছে। সফটওয়্যার টেস্টিং ফান্ডামেন্টাল বলেন, টেস্ট কেস রাইটিং বলেন, সফটওয়্যার টেস্টিং টাইপ, কি কি ধরনের সফটওয়্যার টেস্টিং টাইপ গুলো ব্যবহার করা হয় প্রতিনিয়ত টেস্টিং এর পারপাসে, এসডিএলসি কি, এসডিএলসি মডেল কি, হ্যাঁ, কোন ফেজে আপনি কখন কিভাবে কি কাজটা করবেন, প্ল্যানিং, টেস্ট প্ল্যানিংটা আপনি কিভাবে করবেন। তো এই জিনিসগুলো এখানে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আরেকটা জিনিস যেটা ম্যানুয়াল টেস্টিং এর ক্ষেত্রে আপনি যেটা অপটিমাইজড হতে আপনি কিভাবে আরো এআই ব্যবহার করে কিভাবে আপনি টেস্টিংটা করতে পারবেন, কিভাবে আপনি ধরেন টেস্ট কেস রাইটিং করতে পারবেন, কিভাবে আপনি বাগ রিপোর্টিং করবেন, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে কন্টেন্ট কিভাবে আপনি করবেন, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ফাইনালি যেটা বাগ ট্র্যাকিং টুল সম্পর্কে এখানে মেনশন করা আছে, ধরেন আপনার সেটা জিরা হোক, যেটাই হোক না কেন। সো এখানে পুরো বাগ লাইফ সাইকেলটা আপনি কিভাবে, বাগ লাইফ সাইকেল আপনি কিভাবে এখানে মেনটেন করবেন, প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট যেটা আপনি জিনিসগুলো জানেন, কিভাবে বাগ রিপোর্টিং করতে হয়, বাগ রিপোর্টিং বেস্ট প্র্যাকটিস কি, সেগুলো কিন্তু আপনার কি কি ধরনের কোশ্চেন ইন্টারভিউতে আসার পসিবিলিটি থাকে। সো এই জিনিসগুলো কিন্তু ওভারঅল একটা হ্যান্ডস অন নলেজ, কিন্তু আপনি প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন নলেজ, রিয়েল টাইম এক্সপিরিয়েন্স কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। সো এই যে ওভারঅল যেটা, এই জিনিসগুলোর আমার 14 বছরের আলোকে এই কন্টেন্ট গুলো সাজানো, এটাগুলো ম্যানুয়াল টেস্টিং এর ক্ষেত্রে। এখন যদি আমরা আরেক কিছু আছে কি এখানে, আপনার ধরেন ডাটাবেস টেস্টিং, হ্যাঁ, আপনার ধরেন ডাটাবেস টেস্টিং এর কিভাবে আপনি ডাটাবেস আপনি কিভাবে কোয়ারি করবেন, এই জিনিসগুলো লাগবে আপনার। তো এপিআই টেস্টিং আপনি করবেন, পুস্টম্যান ব্যবহার করে আপনি এপিআই টেস্টিং কিভাবে করবেন, একদম মোটামুটি বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত, মোটামুটি ইন্টারমিডিয়েট সারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মোটামুটি আপনাকে নলেজ দেওয়া হবে পুস্টম্যান ব্যবহার করে। সো ডাইনামিকলি কিভাবে এপিআই টেস্টিং করতে হবে সেটাও দেখানো হবে। এরপর হচ্ছে আপনার এটা নিউম্যান ইন্টিগ্রেশন সহ দেখানো হবে, এখানে নিউম্যান ইন্টিগ্রেশন সহ আপনার দেখানো হবে এই জায়গাতে। ওকে, এরপর হচ্ছে কি আপনার অটোমেশনে যদি আমরা আসি, অটোমেশন পার্টটা যদি আমরা আসি, আমরা এখানে দুই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে অটোমেশন টেস্টিং করব। একটা হচ্ছে কি পাইথন, আর একটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট। কি কি একটু বলবেন প্লিজ? পাইথন, জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট, রাইট, জাভাস্ক্রিপ্ট। এখন আপনি বলতে পারেন ভাই আমি কি দুইটা শিখে আমার লাভ কি তাহলে? এখন দেখেন আপনার হয়তো প্যাশন পাইথনে, পাইথন ইউজ করে অটোমেশন করা, আরেকজনের প্যাশন হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট ইউজ করে অটোমেশন করা। আপনি পাইথনে যদি শিখতে চান শিখে রাখলেন, জাভাস্ক্রিপ্ট আপনি হাইলি ফোকাস দিলেন, পাইথন আপনি শিখে রাখলেন, দুটোই যদি মোটামুটি হতো, পাইথনে তো আপনি একটু কম প্রায়োরিটি দিলেন, জাভাস্ক্রিপ্টটাকে আপনি একটু বেশি প্রায়োরিটি দিলেন, যেটা ভালো লাগবে আপনি কন্টিনিউ করলেন। দুটোই আপনার যদি ভালো জানা থাকে, কোম্পানিতে একটা কোম্পানিতে ধরেন পাইথন 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 অটোমেশন ইউজ করে, পাইথন ল্যাঙ্গুয়েজ ইউজ করে অটোমেশন করে রিসোর্স নিচ্ছে, আপনি সেই জায়গায় তো ফিট হচ্ছেন। জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেও রিসোর্স নিচ্ছে, আপনি সেই জায়গায় তো ফিট হচ্ছেন। বাট একটা সুবিধা আছে এসকিউতে, সেটা হচ্ছে জিরো লেভেল থেকে যারা আপনারা কন্টিনিউ করতে যাচ্ছেন, তারা বেসিক জিনিসগুলো মোটামুটি ক্লিয়ার থাকলেই ইন্টারভিউর জন্য আপনি মোটামুটি প্রস্তুত হয়ে গেলেন। হ্যাঁ, আর প্র্যাকটিক্যালি জিনিসগুলো করে যখন করবেন তখন আরো মোটামুটি শার্প হয়ে গেলেন। সো এই জায়গাটা আপনি মোটামুটি দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে অটোমেশনের ক্ষেত্রে আপনি আগাই থাকলেন। হ্যাঁ, সো যদি আপনি ডেডিকেটলি ক্লাস বাই ক্লাস আপনি কন্টিনিউ করেন, সো আমাদের ডিজাইন এভাবে করা। প্রথমত যেটা হচ্ছে আপনার পাইথনের সাথে হচ্ছে আপনার একটা ফ্রেমওয়ার্ক ইউজ করা হবে, ধরেন পাইটেস্ট, রাইট, পাইটেস্ট, তারপর হচ্ছে কি প্লেরাইট, প্লেরাইট, তারপর হচ্ছে কি ফর্ম ডিজাইন প্যাটার্ন, একটা স্ট্রাকচার হইতে প্রোগ্রামিং করে আপনার অটোমেশন কোড লিখবেন, একদম প্রফেশনাল স্ট্যান্ডার্ড মার্কেট ওরিয়েন্টেড, একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্ট্রাকচার ব্যবহার করে, স্ট্রাকচার ফলো করে আপনি ডিজাইন প্যাটার্ন ফলো করে পেজ অবজেক্ট মডেল, এই মডেলটা ফলো করে আপনি অটোমেশন কোড লিখবেন। সেটা কি প্লেরাইট ফ্রেমওয়ার্ক ব্যবহার করে, পাইটেস্ট ফ্রেমওয়ার্ক ব্যবহার করে, আর ল্যাঙ্গুয়েজ কোনটা? পাইথন। ঠিক সেমটাই জাভাস্ক্রিপ্ট বা টাইপস্ক্রিপ্ট সেটা তো কি আপনার প্লেরাইট ফর্ম।
ঠিক আছে, দুটিতে মোটামুটি আপনার ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে নিলেন। আপনি যখন জাভাস্ক্রিপ্ট আপনি যখন মোটামুটি ভালোভাবে শিখে ফেললেন, আমাদের এখানে আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে পারফরমেন্স টেস্টিং K6 পারফরমেন্স টেস্টিং টুল K6 মার্কেটে কিন্তু খুব ভালো একটা ডিমান্ড এখন। হ্যাঁ, সো এই K6 টা জাভাস্ক্রিপ্ট বেসড। সো আপনি যখন জাভাস্ক্রিপ্ট মোটামুটি শিখে ফেললেন, আপনার এপিআই টেস্টিং পুস্টম্যান যেটা জাভাস্ক্রিপ্ট বেসড, সো এটা সেটার ক্ষেত্রে আপনার জাভাস্ক্রিপ্ট ভালো কাজে দেবে। তারপর হচ্ছে পারফরমেন্স টেস্টিং টুল যেটা K6 জাভাস্ক্রিপ্ট বেসড, জাভাস্ক্রিপ্ট টুল লিখতে হয়। সো সেক্ষেত্রে আপনার ভালো একটা এক্সপিরিয়েন্স কাজে দিবে যাবে আপনার। সো আর অটোমেশনের ক্ষেত্রে আপনার পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ওয়েব অটোমেশনটা আপনি ভালোভাবে শিখতে পারতেছেন। সো প্রোগ্রামিং এর এটা কি আসলে মানে কনসেপ্ট কিন্তু আসলে সবগুলো সেম, শুধুমাত্র কি সিনট্যাক্সটা ডিফারেন্ট, নাথিং এলস। শুধুমাত্র সিনট্যাক্সটা ডিফারেন্ট, প্রোগ্রামিং কনসেপ্ট কিন্তু সবগুলো সেম। সব প্রোগ্রামিং ও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ক্ষেত্রে কিন্তু কনসেপ্ট কিন্তু সবগুলোর ক্ষেত্রে সেম, শুধুমাত্র কি সিনট্যাক্সটা ডিফারেন্ট। ওকে, এরপর আমরা কি করব, আমরা মোটামুটি বুঝলাম যে আমরা ডিজাইন প্যাটার্ন ইউজ করব। হ্যাঁ, প্লেরাইট ফর্ম ডিজাইন প্যাটার্ন ইউজ করে ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা অটোমেশন কোড লিখবো। সো এরপর আমরা যেটা করবো দেখেন, তার মানে দুইটা ল্যাঙ্গুয়েজ মোটামুটি হয়ে গেল। ওকে, এরপর আমরা যেটা করবো কোড ইউজিবিলিটি বলেন, হ্যাঁ, রিফ্যাক্টরিং, এই জিনিসগুলো আমরা করবো। সো এরপর আমরা যেটা করবো কি ফাইনালি মোবাইল অটোমেশন, যেটা এপিআই টেস্টিং। প্লেরাইট আমরা এপিআই টেস্টিং করতে হয়, প্লেরাইট দিয়ে কিভাবে এপিআই টেস্টিং করতে হয় সেটাও আমরা দেখি। আমরা তো জাভাস্ক্রিপ্ট মানে পোস্টম্যান ব্যবহার করে এপিআই টেস্টিং কেমন করতে হয় সেটাও আমরা দেখবো, প্লেরাইট ব্যবহার করে এপিআই টেস্টিং কেমন করা লাগে সেটাও আমরা দেখবো। ওকে, সো তার মানে প্লেরাইট শিখলে আপনি মোটামুটি এপিআই টেস্টিংটাও অনেকটা কভার হয়ে যাচ্ছে। মার্কেট আপনাকে যখন যেটা চাবে আপনি তার সাথে অ্যালাইনমেন্ট নিতে পারছেন। ওকে, এরপর হচ্ছে আপনার মোবাইল অটোমেশন, যেটা হ্যাঁ মোবাইল অটোমেশন আগে একটু আসলে আমরা এআই কে, এই যে আমরা মোটামুটি এগুলো শিখলাম, এখন মার্কেটে হচ্ছে আপনার এআই বেসড অনেক কিছু চলে যাচ্ছে, চলে আসছে। সো আমরা যে বিভিন্ন ধরনের এআই অ্যাসিস্ট্যান্ট টুল ব্যবহার করে আমরা এআই অটোমেশন করবো। তো আমার একটা সেশন নিয়েছিলাম আমি কিছুদিন আগে ফি মাস্টার ক্লাসে। সো আমাদের টিসিটি ভার্সিটি ইউটিউব চ্যানেল আছে, আপনারা ওটা দেখে নিতে পারেন। ওটা জাস্ট আপনাদেরকে একটা 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 পার্ট থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, আরো কিছু নতুন নতুন আইডিয়া আপনাদের সাথে শেয়ার করা হবে। হ্যাঁ, সো কিভাবে প্লেরাইট এমসিপি ব্যবহার করে আরো এআই অ্যাডভান্স টুল ব্যবহার করে আপনাদের সাথে কিভাবে আপনারা এআই অটোমেশন করবে, এআই ব্যবহার করে অটোমেশন করবেন, সেটাও আমরা ইনশাআল্লাহ দেখবো এখানে। আর আপনার যে পম ডিজাইন প্যাটার্ন শিখলাম, মোবাইল অটোমেশন করবেন আপনি এপিএম টুল ব্যবহার করে, মার্কেটে যেটা মোস্ট পপুলার এপিএম টুল ব্যবহার করে আপনি কিভাবে মোবাইল অটোমেশন করবেন সেটাও আমরা দেখবো। এবং এটা তো আমরা স্ট্রাকচার হইতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে ডিজাইন প্যাটার্ন ইউজ করে আমরা কিভাবে অটোমেশন করতে হয় সেটাও আমরা দেখবো। তার মানে দেখেন বাংলাদেশে অনেকেই আমরা আছি যারা আসলে আমরা ডিজাইন প্যাটার্ন ইউজ করে আসলে আমরা কোড করতে পারি না। হ্যাঁ, স্ট্যান্ডার্ড প্যাটার্ন ফলো করে আসলে আমরা কোড করি না। সো বাট আপনি যদি স্টেপ বাই স্টেপ যদি আমরা প্রসিড করবো, এখান থেকে যদি আপনি 80%ও নিতে পারেন, এটা আপনার জন্য এজ এ বিগিনার অনেক অ্যাচিভমেন্ট হবে। আপনি যখন এই জিনিসগুলো খুব আপনার রেজিউমেতে খুব সুন্দরভাবে হাইলাইট করতে পারবেন, তখন আসলে আপনার দেখা যাবে যে খুব ভালো একটা আপনি অ্যাটেনশন নিতে পারছেন আপনি ইন্টারভিউয়ারদের বা রিক্রুটারদের। এই যে দেখেন আপনি প্রতিনিয়ত কোড গুলো লিখলেন, আপনি এই জিনিসগুলো কোথায় আপনি মেনশন করবেন, গিটহাব বাসিং কোড সিস্টেম, যেটা গিটহাব আপনি কোডগুলো আপনি পোস্ট করবেন, রিপোজিটরিতে মেনটেন করবেন। সো আপনার রিজিউমেতে সেগুলো মেনটেন করবেন, এই যে ভাই আমি কোড লিখছি তুমি দেখো। যখন আপনি গিটহাব লিঙ্কটা দিয়ে দিবেন আপনার রিজিউমেতে পাবলিক করে, যখন আপনি দিয়ে দিবেন তখন কিন্তু তারা ওই জায়গাগুলো দেখবে যে হ্যাঁ আপনার কতটুকু নলেজ আছে, আপনি যে বলতেছেন আপনি জানেন, সেগুলো আপনি হাইলাইট করবেন কিভাবে, আপনি গিটহাবে মেনশন করেন। আপনি টেস্ট কেস লিখছেন সেটা আপনি মেনশন করে দেন, আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে অটোমেশন করেন সেটা মেনশন করে দেন, পোস্টম্যান শিখছেন সেটা মেনশন করে দেন। প্রমাণস্বরূপ আপনি বলতেছেন ভাই আমি এগুলো পারি, কিভাবে একজন রিক্রুটার বুঝবে আপনি আসলেই পারেন, আপনার রেজিউমেতে সেটা মেনশন করে দিতে হবে, পারফেক্টলি লিংক আপ করে দেন। ওকে, এই যে আমরা জিনিসগুলো আমরা অটোমেশন করলাম, কোড লিখলাম, এই জিনিসগুলো আমরা ম্যানুয়ালি না করে একটা সিআইসিডি পাইপলাইনের মাধ্যমে যদি আমরা একটা ক্লিকের মাধ্যমে যদি আমরা সিআইসিডি পাইপলাইন ব্যবহার করে যদি আমরা রান করতে পারি, গিটহাব অ্যাকশন আছে, জেনকিন্স আছে, তো আমরা গিটহাব অ্যাকশন দেখবো ইনশাআল্লাহ। এখানে জেনকিন্স আছে বাট আমরা গিটহাব অ্যাকশন মার্কেটে লেটেস্ট একদম এটা গিটহাবের সাথে এটা ইন্টিগ্রেটেড। সো এই সিআইসিডি ইন্টিগ্রেশন আমরা দেখবো, একদম পুরো পাইপলাইন তৈরি করে রিয়েল এক্সপিরিয়েন্স। সো এইগুলো দেখার পরে মোটামুটি আমরা লাস্টে আরেকটা জিনিস যেটা আমরা দেখবো, পারফরমেন্স টেস্টিং আমরা বলছি মোটামুটি সিকিউরিটি টেস্টিং সম্পর্কে আমরা একটা হালকা একটা আইডিয়া দিই
যে কিভাবে আসলে বাল্ব সুইচ ইউজ করে কিভাবে আপনি সিকিউরিটি টেস্টিংটা করতে হয়। এরপরে ফাইনালি হচ্ছে আমরা অটোমেশনের উপর একটা রিক্যাপ ক্লাস নিব, যাতে আপনার যে ওই জায়গাগুলোতে আপনার যদি কোনো গ্যাপ থাকে গ্যাপগুলো যাতে মিটিগেট হয়ে যায়। আর ফাইনালি হচ্ছে আপনার ডেইলি বেসিস অ্যাসাইনমেন্ট গুলো থাকবে, এবং সেই সাথে হচ্ছে আপনার প্রজেক্ট তো থাকবেই। হ্যাঁ, রিয়েল লাইফ একটা প্রজেক্ট থাকবে, একদম পুরা প্রফেশনাল কিভাবে একটা স্ট্রাকচারে প্রজেক্ট করতে হবে, তো সেটাও আমরা একদম ফাইনালি হচ্ছে প্রজেক্ট। আর ফাইনালি মক ইন্টারভিউ প্রিপারেশন, যেটা ডেইলি বেসিস ক্লাস ওয়াইজ হবে, এবং আপনাদের সাথে একটা ডকুমেন্ট শেয়ার করবো ইন্টারভিউ কোশ্চেন এবং অ্যান্সারের, এবং হচ্ছে কিভাবে প্রফেশনালিজমে রাইটিং করা লাগে সেটাও আমরা মোটামুটি দেখবো আর কি। হ্যাঁ, সো ফাইনালি হচ্ছে আমরা জবের জন্য আসলে প্রিপেয়ার হয়ে যাচ্ছি। সো ফাইনালি আমরা এই কোর্সটা শেষ করে মোটামুটি ভালো মানের একটা কনফিডেন্ট লেভেলটা আমরা নিয়ে যেতে পারবো। আপনি ইন্টারভিউতে যাবেন, ইন্টারভিউতে ফেস করবেন, মোটামুটি আপনি ভালো একটা কনফিডেন্স পাবেন যে হ্যাঁ আমি কিছু লার্নিং করে আমি ইন্টারভিউ দিতে আসছি। সো অন্যদের চেয়ে যেটা আপনাকে অনেকটা এগিয়ে রাখবে। আর মোটামুটি আর এখানে একটা কোম্পানিতে আসলে আপনি যদি জয়েন করেন, বাংলাদেশের মোটামুটি অনেক ভালো ভালো কোম্পানি আছে, 25, 35, 30, 40 দিয়ে হচ্ছে আপনার স্যালারিটা স্টার্ট করে। হ্যাঁ, অনেক ভালো ভালো কোম্পানি আছে। সো আপনি যদি ওই লেভেলের যদি নিজেকে নিয়ে যেতে পারেন, এবং এই 4 মাসের জার্নিটা যদি আপনি ভালোভাবে গ্র্যাব করতে পারেন, এবং যদি একটু এফোর্ট দেন, পরিশ্রম করেন, ডেডিকেশন দিয়ে কাজ করেন, তাহলে আপনি ভালো একটা কোম্পানিতে যদি আপনি নিজেকে শো আপ করতে পারেন, তাহলে মোটামুটি মিনিমাম 25,000, 30,000, 40,000, 35,000 টাকার একটা স্যালারি ড্র করতে পারেন। আছে বাংলাদেশে অনেক কোম্পানি আছে। হ্যাঁ, ধরেন আপনার অপটিমাইজ যদি আপনি ট্রাই করতে পারেন, আরো ভালো ভালো অনেক কোম্পানি আছে। সো ওই কোম্পানিগুলোতে আপনি যদি ট্রাই করেন টার্গেট করে, ভালো একটা স্যালারি ড্র করতে পারেন। তবে হ্যাঁ, অনেক কোম্পানি আছে, ছোট ছোট অনেক কোম্পানি আছে যেগুলো আসলে 15,000 টাকা দিবে আপনাকে, 10,000 টাকা দিবে, 12,000 টাকা দিবে, 20,000 টাকা দিবে। হ্যাঁ, এটা আসলে এটাও ডিপেন্ড করে আসলে আপনি যে ইন্টারভিউ দিচ্ছেন, আপনি তাদের সাথে আসলে যে পারফরমেন্সটা, সেই পারফরমেন্সের উপর বেস করে কিন্তু আসলে আপনার এই স্যালারিটা কিন্তু ড্র হয়। হ্যাঁ, ধরেন তাদের রেঞ্জ আছে হচ্ছে 25 পর্যন্ত, বাট আপনি পারফরমেন্স ভালো করতে পারেন নাই, বাট আপনার চেয়ে আরেকজনকে ভালো পাইছে, তাকে আপনি 25 দিয়ে অফার করলো, বাট দেখে গেলো যে সামহাও সে মিস করলো, জয়েন করবে না, অথবা সেকেন্ড অপশন হিসেবে আপনাকে সে সেকেন্ড অপশন হিসেবে চয়েস করে নিল, তখন আপনি 15,000 টাকা আপনাকে অফার দিল না। বাট কেন 15,000 টাকা অফার দিল আপনাকে? কারণ আপনি তো ভালো পারফর্ম করেন নাই, রাইট? সো আপনি তো ভালো পারফর্ম করেন নাই। হ্যাঁ, সো এটা হচ্ছে একটা ব্যাপার। সো আপনার একটু কষ্ট করেন, আপনারা নিজের ডেডিকেশনটা শো আপ করেন, ভালো কিছু হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর আমাদের টিজিটি বাচ্চারা থেকে সর্বোচ্চ সাপোর্ট আপনাদের প্রতি থাকবে ইনশাল্লাহ, কারণ আপনাদের জন্যই আমরা। তো এটা গেল একটা মোটামুটি আমরা কি কি শিখতে পারলাম, কি কি শিখবো, কি কি লার্নিং করবো, এই জিনিসগুলো মোটামুটি আমরা দেখতে পেলাম। আর মোটামুটি তাহলে কোর্স লার্নিং রোড ম্যাপটা আমরা মোটামুটি বুঝতে পারছি মনে হয়। প্রথমত আমরা কি ম্যানুয়াল টেস্টিং, যেটা হ্যাঁ পুরা একটা ম্যানুয়াল টেস্টিং, একটা কোম্পানিতে আসলে কিভাবে আপনি কি কি যে কাজগুলো করার ক্ষেত্রে কি কি লাগে, এই জিনিসগুলো মোটামুটি ওভারঅল সবকিছু এখানে আছে। সবকিছুই ওয়েব অটোমেশন করবেন আপনি, এখানে ম্যানুয়াল টেস্টিং করবেন আপনি, এআই ইউজ করে আপনি ম্যানুয়াল টেস্টিং করবেন, অটোমেশন টেস্টিং করবেন, ডাটাবেস টেস্টিং করবেন আপনি, তারপর হচ্ছে আপনি এখানে সিএসসিডি পাইপলাইন ইউজ করবেন আপনি, এখানে গিটহাব অ্যাকশন, গিটহাব যেটা বাসন কন্ট্রোল সিস্টেম, গিটহাব ইউজ করবেন আপনি এখানে, তারপর হচ্ছে আপনার সিকিউরিটি টেস্টিং আপনি শিখবেন এখানে, তারপর হচ্ছে আপনার পারফরমেন্স টেস্টিং আপনি শিখবেন, সো ডাটাবেস টেস্টিংটা আপনি শিখবেন এখানে। সো মোটামুটি সবকিছুর একটা প্যাকেজ আপনি এখান থেকে নিতে পারছেন। সো দ্যাট মিনস আপনি একটা কিউ ইঞ্জিনিয়ার হইতে গেলে যে যে জিনিসগুলো লাগে, এই জিনিসগুলো আপনাকে এখান থেকে মোটামুটি নিয়ে নিতে পারছেন আপনি। আর কমিউনিকেশনের যে বিষয়টা, ওই বিষয়টা আসলে এটা আপনার মানে আমরাও আপনাকে যতটুকু পারি কিভাবে আপনি ইন্টারভিউতে কোশ্চেন অ্যান্সার দিবেন, সো নিজেকে আসলে কিভাবে ইন্টারভিউর জন্য প্রস্তুত করবেন, এই জিনিসগুলো তো আপনি করবেন মোটামুটি। তারপরেও আপনাকে কমিউনিকেশনের পার্টটা থেকে আপনাকেও একটু এক্সপিরিয়েন্স হতে হবে। হ্যাঁ, সো কিভাবে আপনি আরো নিজে ভালো করতে পারেন, আপনার ল্যাকিংস গুলো কি সেগুলো যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন, সো ওই জায়গাগুলোতে আমরা মোটামুটি ভালো একটা আপনাকে হেল্প করতে পারবো। সো এই হচ্ছে মোটামুটি একটা রোড ম্যাপ সোফার মিনিমাম লেভেলের জব প্রিপারেশন মোটামুটি আমরা বললামই। আর হচ্ছে কি কি টুল আমরা ব্যবহার করবো সেটা মোটামুটি সোফার বললাম। রিয়েল প্রজেক্ট মোটামুটি আমরা রিয়েল লাইফ আমরা একদম হয়তো ডেমো ওয়েবসাইট গুলো আমরা দিয়ে হচ্ছে আমরা প্রজেক্ট করবো। মার্কেটে অনেক ডেমো ওয়েবসাইট পাওয়া যায় যেগুলো আমরা প্রজেক্ট করবো, বাট আমরা আমাদের রিয়েল যে অটোমেশন এক্সপিরিয়েন্স, যেটা প্রফেশনাল এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা ইউটিলাইজ করে আমরা হচ্ছে অটোমেশন কোড গুলো লিখবো। আমরা ম্যানুয়াল টেস্টিং হোক, সেক্ষেত্রে আমরা ম্যানুয়াল টেস্টিং এর কাজ করবো, একদম রিয়েল এক্সপিরিয়েন্সটাকে আমরা এখানে ইউটিলাইজেশন করবো। সো
ফাইনালি যেটা হবে আপনার জব ইন্টারভিউর জন্য আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারবেন। আরেকটা কোশ্চেন এখানে, যেটা নেক্সট টপিক, যেটা কারা কারা আসলে এখানে জয়েন করতে পারবে কোর্সটাতে। সো ভাইয়ের কোশ্চেন ছিল এখানে, এই কোর্সটা বেসিক্যালি ডিজাইন করা হয়েছে যে একদম জিরো লেভেল থেকে, একদম জিরো লেভেল থেকে। হোক আপনি, হয় আপনি নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের, হয় আপনি সিএসসি ব্যাকগ্রাউন্ডের। কারণ সিএসসি ব্যাকগ্রাউন্ডের অনেকেই কিন্তু আমরা আছি যারা আসলে মানে শুরুর দিক থেকে সাথে সিরিয়াসনেস থাকি না, তো যে কারণে আসলে প্রোগ্রামিং এর জায়গাটা দেখলে আমরা হারাই যাই, ধরতে পারি না আমরা। সো প্রোগ্রামিং ভালো লাগে না। সো অটোমেশন বা সফটওয়্যার টেস্টিং এর ক্ষেত্রে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনার শুরুতে আমি বলছিলাম যে একটু রিপিট করছি, বেসিকটা যদি আপনি জানেন, প্রোগ্রামিং এর বেসিকটা যদি আপনার স্ট্রং থাকে, অটোমেশনটা যদি আপনি স্টার্ট করতে পারেন, তাহলে এটা দিয়ে আপনি হচ্ছে মার্কেটে ইনিশিয়াল লেভেলের একটা জব, আপনি জবে ঢোকার মতো ইন্টারভিউর জন্য যে প্রস্তুতি, সেটাতে আপনি মোটামুটি সেটাতে আপনি স্টার্ট করতে পারবেন, ওই লেভেলটা দিয়ে আপনি স্টার্ট করতে পারবেন ইন্টারভিউ দেওয়া। তারপর আপনি আস্তে আস্তে যখন আসলে জবে ঢুকবেন, তখন আস্তে আস্তে আপনি আরো কাজ করবেন, আরো লার্নিং করবেন, নিজেকে আরো শানিত করবেন। তো তার মানে এখানে একজন নন আইটি ব্যাকগ্রাউন্ডের, সেটা সিএসসি হোক, নন আইটি হোক, যে কোনো ডিপার্টমেন্ট হোক না কেন, একদম জিরো লেভেল প্রোগ্রামিং এ কোনো প্রবলেম নাই। আমরা এখান থেকে এখানে একদম জিরো লেভেল থেকে আমরা লার্নিং করবো ইনশাআল্লাহ, একদম জিরো লেভেল থেকে। ভেরিয়েবল কি, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে, ডাটা টাইপ কি, ডাটা টাইপ কিভাবে ডিক্লেয়ার করা হয়, কেন ডাটা টাইপ ব্যবহার করা হয়, ভেরিয়েবল কেন ব্যবহার করা, কেন ব্যবহার করা হয়, হ্যাঁ, অপারেটর কি, কি অপারেটর আছে, কি কেন অপারেটর গুলো ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আপনার ধরেন ফর লুপ আপনি চালাবেন, সেটা কিভাবে আপনি চালাবেন, একদম ডিবাগিং করে আমরা দেখাবো ইনশাআল্লাহ, যাতে আপনার ক্ষেত্রে সেটা প্রপার একটা ভিজুয়ালাইজেশন হয় যে হ্যাঁ আমি রাইট থেকে আছি। একদম হ্যান্ডসাম প্র্যাকটিক্যাল নলেজ আমরা দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সো তার মানে আপনার নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আপনি আসছেন, এসকিউতে ক্লিয়ার করতে যাচ্ছেন, নো প্রবলেম। অনেকে আছে মার্কেটে, ভাই মার্কেট আপনি যদি আইটি মার্কেট আপনি অ্যানালিসিস করে যদি দেখেন, অনেকেই আছে যারা নন আইটি ব্যাকগ্রাউন্ড থেকে এই যে ডেভেলপার হচ্ছে, কিউ হচ্ছে, অনেকেই আছে, কিন্তু আপনি এখন না। সো সিএসসি স্টুডেন্ট যারা একদম জিরো লেভেল থেকে হোক না কেন, বা প্রোগ্রামিং একটু পারেন, কোনো প্রবলেম নাই, মাঝখানে একটা বিরতি গেছে, কোনো প্রবলেম নাই, বাট এই সময়টাকে আপনি ইউটিলাইজ করেন। নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, ফ্রেশ গ্রাজুয়েট, একদম জিরো লেভেল, যারা জব স্বীকার করতেছেন অথবা অন্য অন্য ব্যাকগ্রাউন্ডে জব করতেছেন, বাট হয়তো আপনি আইটি সাপোর্ট হিসেবে জব করতেছেন, বাট আপনার ইচ্ছা এসকিউতে ক্যারিয়ার করবেন, হ্যাঁ আপনি করতে পারেন, আপনি করতে পারেন। সো তাদের জন্য এই অপরচুনিটি আছে এখানে। আর ক্যারিয়ার চুজে যেটা আমি বললাম যে আপনার একটা ফিল্ডে আপনি জব করেছেন অলরেডি, বাট আপনি এসকিউতে ক্যারিয়ার করতে যাচ্ছেন, আপনি করতে পারবেন এখানে। সো প্রোগ্রামিং নলেজ আপনি যদি মনে করেন ভাই আমি শুরু থেকে আমার এসকিউতে অনেক কঠিন কিনা বা কি অবস্থা, কোনো প্রবলেম না। দেখবেন যে যখন আমাদের সাথে বা আমার সাথে, আমি তো প্রথম দিয়ে শুরু করবো, সো আমার সাথে যখন আপনি শুরু করবেন ইনশাল্লাহ, আমি এটুকু কনফিডেন্টলি বলতে পারি আপনাদেরকে, ইনশাল্লাহ আপনারা আপনাদের অনেকটা ইজি লাগবে, এবং যত ইজি ওয়েতে আপনাদের লার্নিংটা আমি গ্র্যাব করাতে পারি, সো এটাই ইন্টেনশন থাকবে ইনশাল্লাহ। সো হোপফুলি আপনারা এনজয় করবেন। এই সো সো প্রোগ্রামিং নলেজ না থাকলেও কোনো প্রবলেম নেই, আমরা একদম জিরো লেভেল থেকে আমরা নলেজ শেয়ার করবো ইনশাল্লাহ। আর আউটকামটা মোটামুটি আমরা অলরেডি বুঝে গেছি, আসলে আমরা কি আউটকাম পাবো কোর্স থেকে, যে কি আউটকাম পাবো। আমরা যদি আরেকটু সামারাইজেশন করি, যে একটা কোম্পানিতে আপনি নতুন জয়েন করছেন, একদম জিরো লেভেল, কিছু জানেন না, একটা সিনিয়র আপনাকে একটু গাইড করলে যেন আপনি কন্টিনিউ করতে পারেন। জাস্ট আপনাকে বলবে, আপনি আপনাকে এই টাস্কটা রিলিজ দেওয়া হলো, আপনাকে হ্যান্ড ওভার করা হলো, আপনি টেস্টিং করেন, টেস্টিং করে আপনি লাইভ রিলিজ করেন। এটুকু আপনাকে বললে যেন আপনি ক্যারি করতে পারেন। আপনাকে বললো আপনাকে বললো যে ভাই আপনি একটু এটা একটু স্মোক টেস্ট করে দেন, আপনি এটা একটু স্যানিটারি টেস্ট করে দেন, আপনি এটা একটু রিগ্রেশন টেস্টিং করে দেন, সিম্পল। আপনি এটা একটু একটা একটা বাগ ডেভেলপমেন্ট টিম থেকে ঠিক করে দিছে, আপনি এটা একটু রিচেক করে দেন। সেটাকে একটা টার্ম ইউজ করা হয় রিটেস্টিং, একটা সফটওয়্যার টেস্টিং টাইপ আছে। এই সফটওয়্যার টেস্টিং টাইপটা সম্পর্কে আপনার যদি মোটামুটি প্র্যাকটিক্যাল নলেজ থাকে, আপনাকে যদি বলে ভাই আপনি বাগটা একটু রিটেস্টিং করে দেন, আপনি যে কোনো মুহূর্তে ইজিলি করে ফেলতে পারবেন। আপনাকে যদি বলে আপনার একটা প্রপার এই যে রিলিজটা, এই স্কোপটুকু আমি দিলাম আপনাকে, বা এপিসোডটা দিলাম, টেস্টিং করতে হবে, আপনি এটার উপর একটা প্ল্যান দান করেন। আপনি যদি প্ল্যানিংটা কিভাবে করতে হয় সেটা যদি আপনি একটা জানেন, আপনি ডেফিনেটলি প্ল্যানিং করতে পারবেন। আপনাকে যদি বলে আপনি এটা একটা কত দিন সময় লাগবে, আপনি এস্টিমেশন দান করেন, ডেফিনেটলি আপনি যদি জানেন, বেসিক আইডিয়াটা মোটামুটি ভালোভাবে যদি আপনার থাকে, ডেফিনেটলি আপনি পারবেন। ওয়েব অটোমেশন কিভাবে করতে হয়,
পুরা একদম মানে ফ্রেমওয়ার্ক ইউজ করে স্ট্রাকচার হচ্ছে ডিজাইন প্যাটার্ন ফলো করে কিভাবে আসলে অটোমেশন করতে হয় প্রফেশনাল হইতে, এই জিনিসগুলো আপনি কিন্তু শিখবেন। আপনি কিভাবে এআই ব্যবহার করে অটোমেশন টেস্টিং করতে হয়, কোড লিখতে হয় না এখন, কোড অটোমেটিক্যালি জেনারেট করতে হয়, জিনিসগুলো আমরা দেখবো। সো কিভাবে আপনি পুরা এসকিউএল সম্পর্কে আপনার মোটামুটি একটা আইডিয়া চলে আসবে আপনার মধ্যে। সো মোটামুটি ভালো মানের একটা আপনার ইন্টারভিউর জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে পারবেন। এটি হচ্ছে আমাদের মানে কোর্সের আউটকাম, যেটা যে আপনি ভাই আপনাকে আমরা নলেজ দিব, নলেজ দিয়ে আপনাকে আমরা মার্কেটে ছেড়ে দিব, তুমি এখন ফাইট করো। 10 জন ইন্টারভিউতে আসছে, তার সাথে আপনি একা, আপনি 10 জনের সাথে ফাইট করবেন। আপনার কনফিডেন্স লেভেল থাকবে অন্যরকম। এই কনফিডেন্স লেভেল আপনাকে আমরা দেওয়ার চেষ্টা করব। আপনি কতটুকু নিতে পারবেন, ইটস আপ টু ইউ অল। আপনি যদি আমার কাছ থেকে সর্বোচ্চ বেনিফিট নিতে পারেন, সর্বোচ্চ আউটকাম নিতে পারেন, আপনার আপনার ক্রেডিট এটা, আমি আপনাকে দেওয়ার চেষ্টা করবো। বাট আপনি যদি না নিতে পারেন, আমি দিতে পারবো না আপনাকে। আমি যদি চেষ্টা করি না কেন, আপনার নিতে হবে, আপনার নেওয়া টার্গেট থাকতে হবে। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারছি। হ্যাঁ, সো এই আর কেরিয়ার সাপোর্ট এখানে ওভারঅল থাকবেই, মোটামুটি সবসময় থাকবেই। ফাইনালি যারা সার্টিফিকেশন, আপনারা যারা ভালো পারফর্ম করবেন, ডেফিনেটলি আপনাদের হাইলি রিকমেন্ড করা হবে, সার্টিফিকেশন থাকবে। এই সো এই হচ্ছে। আর মোটামুটি আমাদের আজকের এই পর্যন্ত ডিসকাশন। আপনাদের থেকে আমি কোশ্চেন চাচ্ছি, যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে, অথবা দু একজন কোশ্চেন করছিলেন। সমিত হাসান ভাই, আপনার একটা কোশ্চেন ছিল মাস করতে, আপনি কোশ্চেনের অ্যান্সার কি পাইছেন? হ্যাঁ হ্যাঁ, আমি পাইছি, বুঝতে পারছি এখন। ধন্যবাদ অনেক। বুঝতে পারছেন ভাই? ওকে, হ্যাঁ, কারো যদি কোশ্চেন থাকে ভাই কোশ্চেন করেন প্লিজ। যদি কোশ্চেন থাকে কোশ্চেন করেন। চ্যাটবক্স কেউ কোনো কোশ্চেন অ্যান্সার দিছে? কোশ্চেন দিছে? আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। জি ভাই প্লিজ। হ্যালো। হ্যাঁ, সেটা হ্যাঁ হচ্ছে ভাইয়া, এসকিউ তে আমাদের ক্যারিয়ার গ্রোথটা কেমন হবে? ওকে। আচ্ছা, আমি আমি আপনাদেরকে তাহলে আমি একটা দুটো পয়েন্ট আমি বলি। প্রথমত যেটা মেসেজ, যেটা ওভারঅল মেসেজ যেটা, সেটা হচ্ছে যে আপনাকে মার্কেটের সাথে অ্যালাইন থাকতে হবে, প্রতিনিয়ত আপনাকে লার্নিং এ থাকতে হবে। এটা হচ্ছে প্রথমত। ওকে ভাই, এবং সেই লার্নিংটা মার্কেট ওরিয়েন্টেড হতে হবে। হ্যাঁ, আপনার ভিতরে যদি মার্কেট ওরিয়েন্টেড নলেজটা থাকে, আপনি মার্কেটের সাথে দাপাই বেরাবেন, মার্কেট আপনাকে চিনবে, মার্কেট আপনাকে জানবে। এখন আপনি যেটা বলছেন যে গ্রোথটা কেমন হবে, রাইট? ধরেন আমাদের এখানে একটা বেসিক্যালি হয় যেটা, যে কেরিয়ার পাথটা বেসিক্যালি কেমন হয়। হ্যাঁ, তো ধরেন আপনার ওই কোম্পানি আসলে ভেরি করে। হ্যাঁ, কোনো কোম্পানি ধরেন ইন্টার্ন দিয়ে শুরু করে, ইন্টার্ন দিয়ে শুরু করে, তারপর হচ্ছে কোনো কোম্পানিতে আপনার ধরেন আপনার স্কিল ইঞ্জিনিয়ার, ইন্টার্নের পরে ধরেন স্কিল ইঞ্জিনিয়ার শুরু করে, আর কোনো কোম্পানিতে ডিরেক্টলি স্কিল ইঞ্জিনিয়ার নেয়, আর কোনো কোম্পানিতে জুনিয়র স্কিল ইঞ্জিনিয়ার হিসেবে নেয়। স্কিল ইঞ্জিনিয়ার, জুনিয়র স্কিল ইঞ্জিনিয়ার থেকে স্কিল ইঞ্জিনিয়ার যায় ডিজিগনেশন, আবার স্কিল ইঞ্জিনিয়ার থেকে হচ্ছে আপনার সিনিয়র স্কিল ইঞ্জিনিয়ার হিসেবে যায়। আবার অনেক কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট কিউ ইঞ্জিনিয়ার হিসেবে রিক্রুট করে বা প্রমোশন দেয়। আবার সিনিয়র স্কিল ইঞ্জিনিয়ার থেকে হচ্ছে লিড হিসেবে যায়। হ্যাঁ, লিড থেকে যাওয়ার পর হচ্ছে আপনার ম্যানেজার, কিউ ম্যানেজার। সো কিউ স্পেশালিস্ট হয় অনেক কোম্পানিতে, দেখবেন আপনি কিউ স্পেশালিস্ট নেয়। সো এই জায়গাগুলো তো আপনি হেড অফ কিউ ডিপার্টমেন্ট আপনি হিসেবে করতে পারেন। সো এই জায়গাগুলো তো হচ্ছে আপনার, এটা হচ্ছে একটা কেরিয়ার পান। এখন গ্রোথটা বলতে আপনি ধরেন এখানে প্রথমে এখানে যদি আমি বলি, এআই যেহেতু আসছে এখানে, তো আপনাকে মার্কেটে যে একটা ট্রেন্ড চলতেছে, যখন যে ট্রেন্ডে চলবে, সেই ট্রেন্ডের সাথে আসলে আপনাকে অ্যালাইন দেখে আপনাকে চলতে হবে প্রথমত যেটা। হ্যাঁ, এখন ধরেন আপনি যদি, অনেকে আমরা বলি যে ম্যানুয়াল টেস্টিং দিয়ে আসলে আমরা মার্কেটে স্টার্ট করতে পারি, বাট বাট আমরা ম্যানুয়াল টেস্টিং দিয়ে করতে পারি, কিন্তু অটোমেশন না জানা থাকলে হবে। বাট এটা আমি বিলিভ করি না বর্তমান সময়, এটা আমি বিলিভ করি না। একটা সময় করতাম, বাট বর্তমান সময় আমরা বিলিভ করি না। কেন বিলিভ করি না ভাই?
আপনাকে কেএসপিও তে ক্যারিয়ার করতে চাইলে অটোমেশন আপনাকে জানতেই হবে। আপনি ম্যানুয়াল টেস্টিং দেওয়া তো আপনি স্টার্ট করতে পারবেন একটা কোম্পানিতে, যে কোম্পানিতে আপনাকে অটোমেশন চলে না বা অটোমেশন হয় না। ওই কোম্পানিতে ভাই আপনাকে একটা রিসোর্স যদি রিক্রুট করে বা ওই প্রজেক্টের জন্য আপনার অটোমেশন লাগবে না আপাতত, তো ওই কোম্পানিতে যদি একটা রিসোর্স রিক্রুট করে, তাহলে তারা কি অটোমেশন ফোকাস করে ইন্টারভিউ নেবে, নাকি হচ্ছে ম্যানুয়াল টেস্টিং বা এই জায়গাগুলোতে ফোকাস করে ওই প্রজেক্ট বেসড যে রিকোয়ারমেন্ট সেটার উপরে ফোকাস করে আপনার একটা রিসোর্স নেবে? বলেন। জি ভাই, অবশ্যই ম্যানুয়াল বলেন, যেটা আর কি আছে ওইটার উপর বেস করে নেবে। বেস করে নেবে, তাই না? এখন ধরেন ওই কোম্পানিতে ওই কোম্পানিতে ওই কোম্পানিতে আপনি ধরেন ওই কোম্পানিতে আপনি যতদিন পর্যন্ত আপনি জয়েন করলেন, ধরেন জয়েন করলেন, করার পরে 4 বছর 5 বছর আপনি কন্টিনিউ করলেন, ম্যানুয়াল টেস্টিং অটোমেশন করলেন না। এখন যদি আপনি আরেকটা কোম্পানিতে আপনি যদি যাইতে চান, আপনি সুইচ করাটা একটু কঠিন হবে না সহজ হবে, বলেন? অবশ্যই কঠিন হবে, কারণ আমি তো এখানে ক্যারিয়ারটা ওইভাবে চিন্তা করি নাই। তো ওই জাস্ট নিজের এক্সপিরিয়েন্সও বাড়াই নাই, তো মার্কেটে তখন নামলে সেই আবার আগের পজিশন থেকে শুরু করতে হবে, মানে ফ্রম মাই তাই না? পয়েন্ট অফ ভিউ। জি জি। রাইট। সো আপনাকে আপনার কেরিয়ারটা আসলে কোন দিকে যাবে সেটা আসলে আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি যদি মার্কেটের সাথে আপ টু ডেট থাকতে পারেন প্রতিনিয়ত, এই দেখুন এখন আপনার এআই চলে আসছে, হ্যাঁ, আপনি এআই এর সাথে যদি নিজেকে আপনি যদি অ্যালাইন রাখতে পারেন, আপনি যে কোম্পানিতে যারা বাইরে কোম্পানিগুলোতে হোক বা ভালো ভালো কোম্পানিগুলোতে হোক, যে কোম্পানিতে হোক না কেন, আপনি যদি মোটামুটি ওভারঅল সবকিছু জানেন, আপডেটেড মার্কেটের সাথে অ্যালাইন থাকেন আপনি, তো ওই কোম্পানিগুলো আসলে বলতেছে যে ভাই আমার এখানে প্লেরাইট লাগবে, পাইথন লাগবে, এআই ডিজাইন প্যাটার্ন ইউজ করে অটোমেশন করতে হবে, এআই লাগবে, তাহলে আপনি ম্যানুয়াল টেস্টিং করেন, আপনাকে নিবে? ডেফিনেটলি নেবে না। তো আপনাকে ডেফিনেটলি নেবে না, তার মানে আপনি কি করতে হবে, আপনাকে ওই জায়গাটাতে আপনাকে আগে কি করতে হবে, লার্নিং করতে হবে। সো আপনি যেদিকে যতটুকু লার্নিং করবেন ততটুকু বেস করে আসলে আপনার কেরিয়ারটাকে ডিসাইড, আপনার কেরিয়ারটাকে আপনি ডিসাইড করতেছেন যে আপনি আসলে কোন দিকে যাচ্ছেন। আপনি যদি মার্কেটের সাথে আপ টু ডেট থাকেন, আপনার কেরিয়ার ভাই ওইভাবে যাবে, আপনি কুইকলি আপনার মার্কেট উঠে পড়বেন, আপনি খুব কুইকলি স্যালারি ড্র করতে পারবেন, একদম ভালো মানের কিউ ইঞ্জিনিয়ার, কিউ অটোমেশন ইঞ্জিনিয়ার। আপনাকে যখন যদি আপনি এসকিউতে ক্যারিয়ার করতে চান, আপনাকে মেইনলি ফোকাস করতে হবে, সবসময় ফোকাস থাকতে হবে অটোমেশনের দিকে। আর পাশাপাশি আপনাকে যেটা ফোকাস করতে হবে কমিউনিকেশনটাতে, কারণ এখন কমিউনিকেশন খুবই ইফেক্ট ফেলতেছে। সেটা আপনার ফ্লুয়েন্ট স্পিকিং বলেন, ফ্লুয়েন্টলি ইংলিশ স্পিকিং বলেন, বা একজনের সাথে আপনি কিভাবে কমিউনিকেশন করবেন, আপনি একজন কিভাবে টিম চালাবেন আপনি, হ্যাঁ। সো ওভারঅল যে সফট স্কিলটা আছে কমিউনিকেশনের, এই জায়গাটা যদি আপনি মোটামুটি ভালোভাবে নিজেকে একটু কোয়ালিটি যদি আপনার থেকে থাকে, আপনি এসকিউতে আরো ভালো করতে পারবেন, একদম ওয়ার্ল্ড ওয়াইড। রিমোট জব গুলোতে আপনি আরো ফোকাস করতে পারবেন, কারণ কি বাংলাদেশের একটা প্রবলেম হচ্ছে কি, কমিউনিকেশনের জায়গাটা আমরা বেরিয়ে যাই। বাংলাদেশের অনেকেই আপনার টেকনিক্যালি শার্প, বাট কমিউনিকেশন আমরা অনেকে দুর্বল। হয় আমরা ইংলিশে ফ্লুয়েন্ট স্পিকিং করতে পারতেছি না, হয় আমরা ইংলিশে ফ্লুয়েন্ট স্পিকিং করতে পারতেছি, কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাকচুয়াল যে কমিউনিকেশন হবে, সেই কমিউনিকেশন আমরা পারফেক্টলি করতে পারছি না, যে জায়গায় আসলে আমরা কি ইন্ডিয়ান বা অন্যান্যদের তুলনায় আমরা বাড়া খেয়ে যাচ্ছি। আমি জাস্ট ইন ডিটেলস আপনাকে একটু বলে দিলাম, বাট হয়তো আপনি এখান থেকে কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছেন। আর আপনি যদি ধরেন জি ভাই। ভালোভাবে যদি আপনার মানে মার্কেটের সাথে আপনি অ্যালাইন রাখতে পারেন, অটোমেশন ক্লাসে জায়গাগুলোতে বা এআই ইউজ করে যদি আপনি কাজগুলো করতে পারেন, আপনি যদি টিম ম্যানেজ করতে পারেন, আপনার কমিউনিকেশন স্কিল যদি ভালো থাকে, আপনি মার্কেটে 10 বছর 15 বছর যাওয়ার যারা আসলে ড্র করতেছে স্যালারি, আপনি 4 বছর 5 বছরে এই অটোমেশন বা এই জায়গাগুলোতে আপনার ভালো একটা এক্সপিরিয়েন্স যদি থাকে, আপনি ভালো মানের একটা স্যালারি ড্র করতে পারবেন। ইজি, ভালো মানের একটা স্যালারি ড্র করতে পারবেন আপনি। আপনার তখন মানে ডেজিগনেশন কি হয়ে যাবে, কি অটোমেশন ইঞ্জিনিয়ার, সিনিয়র কি অটোমেশন ইঞ্জিনিয়ার। একজন সিনিয়র কি অটোমেশন ইঞ্জিনিয়ারের যে ডেজিগনেশন এবং তার সাথে হচ্ছে যে স্যালারি ড্র করবে, ড্র করার একটা পসিবিলিটি থাকবে, তার সাথে কি আপনার হচ্ছে একজন কিউএ লিড, বাংলাদেশের কিউএ লিড, তার সাথে আপনি যদি কম্পারিজন করেন, ডেফিনেটলি হিউজ ডিফারেন্ট। আপনি যখন কিউ অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে যখন ফোকাস করতেছেন, তার মানে আপনার অটোমেশন ফোকাসড, আপনার কেরিয়ারটা ওইদিকে যাবে। আপনি যখন একটা জিনিস নিয়ে অনবরত আপনি কন্টিনিউ করবেন, তখন ওই জায়গাটাতে আপনি কিন্তু এক্সপার্ট না হয়ে পারবেন না, কারণ প্রতিনিয়ত আপনি ওই জায়গাটাতে আপনি নেট কাটতেছেন, যত হোক আপনি এক্সপেরিমেন্ট করতেছেন, তাই না? সো ওই স্পেসিফিক পার্টটাতে আপনি গ্যালান হয়ে যাচ্ছেন। আর আপনারা
স্পেসিফিক যেই পোর্শনগুলোতে আপনার লার্নিং দরকার ওই পোর্শনগুলোতে আপনার লার্নিংটা নিয়ে ফেলেন, পারফেক্টলি লার্নিংটা নিয়ে ফেলেন, দেখবেন আপনি মোটামুটি ভালো একটা শেপে চলে আসবেন, আপনার জি ভাই, বুঝতে সামনে পেরেছি। কেরিয়ারটা অনেক হাই হবে। আর আপনি যদি স্টপ হয়ে যান, লার্নিংটাকে যদি আপনি স্টপ করে রাখেন, এবং আপনি যদি যে কোম্পানিতে আপনি জয়েন করতেছেন দেখতেছেন যে আপনার কোম্পানিতে আসলে কোনো গ্রোথ নাই, আপনার কেরিয়ার গ্রোথ নাই, আপনার লার্নিং গ্রোথ নাই, তাহলে আপনার কোম্পানিতে যদি পড়ে থাকেন আপনার কেরিয়ার গ্রোথ হবে? বলেন। না। আপনাকে তখন কি করতে হবে? আপনাকে তখন লার্নিংটা কন্টিনিউ করতে হবে, লার্নিংটা নিতে হবে, এবং আপনি সুইচ করার প্রয়োজন নেই, সুইচ করে আরেক কোম্পানি চলে যান যে কোম্পানিতে আপনি অপরচুনিটি পাবেন। বাট ওই কোম্পানিতে যেতে গেলে আপনাকে কি করতে হবে? এগুলো লার্নিং করে আপনাকে যেতে হবে, আপনাকে শো আপ করতে হবে যে ভাই আমি এগুলো পারি, তোমার এখানে তুমি যদি আমাকে অপরচুনিটি দাও আমি এখানে ইউটিলাইজ করতে পারবো তোমার এখানে। বাট ওই কোম্পানি কিন্তু আপনাকে এটা বলবো না যে ভাই তোমাকে আমি শিখাই নেবো, কারণ এখন কোম্পানিগুলো আসলে রেডিমেড রিসোর্স চায়, আপনার পিছনে তারা তো ইনভেস্ট করবে না, অল্প ইনভেস্টমেন্ট আপনাকে জাস্ট একটু গাইড করবে, বেশি আউটকাম নিয়ে আসতে পারবো আপনার কাছে, এরকম রিসোর্স চাই। যে কারণে আমরা কিন্তু অনেকে বলি যে ভাই আমরা ইন্টারভিউতে জব পাচ্ছি না, মানে ইন্টারভিউ ক্ষেত্রে আমরা কল পাচ্ছি না ভাই। আমরা শুধু রিজুমে দিয়ে রাখলে হবে না, আমাদেরকে ওই লেভেলের হতে হবে। এখন বর্তমানে যেটা আপনার একটা এসকিউ ইন্টার্ন যদি মানে নেয় কেউ কোনো কোম্পানিতে, তাহলে সেখানে দেখবেন আপনি অনেক কিছু মেনশন করে যে একটা মার্কেটে অলরেডি 6 মাস 1 বছর যাবত একটা কিউ ইঞ্জিনিয়ার সে জব করতেছে, সে যতটুকু জানে একটা এসকিউ ইন্টার্নের ক্ষেত্রে ওই জিনিসগুলো ডেসক্রিপশন সুন্দর করে লিখে দেয়। ভাই তোমার ম্যানুয়াল টেস্টিং জানতে হবে, এই জিনিসগুলো জানতে হবে, টেস্ট কেস রাইটিং কেমন করতে সেটা জানতে হবে, তোমাকে হচ্ছে ধরো বাগ রিপোর্ট কেমন করতে সেটা জানতে হবে, অটোমেশন তোমাকে জানতে হবে, এপিআই টেস্টিং জানতে হবে। তো জব ডেসক্রিপশন গুলো ভালোভাবে দেখবেন। সো তাহলে আপনি যদি ওভাবে যদি আপনি একটা মানে জিনিসগুলো যদি ভালোভাবে শিখে ফেলেন এই 4 মাসের জার্নিতে, আপনি যদি আপনার রিজুমেটা যদি আপনি ওভাবে প্রস্তুত করে ফেলেন, আপনাকে ঠিক কি আপনি তো এমনিতেই ভাই 6 মাস এক্সপিরিয়েন্স আপনি শুরু করছেন এখানে, তাই না? সো যেগুলোতে আপনার আপনার মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স আছে, যেগুলোতে আপনার যেখানে 6 মাসের বা 6 মাসের এক্সপিরিয়েন্সের একটা রিসোর্স আছে, ওই জায়গাগুলোতে দেখবেন আপনি অনায়াসে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কারণ কি আপনার স্কিল আছে, আপনার যদি ওই স্কিলটা আপনি শো অফ করতে পারেন ডেফিনেটলি আপনি শো করতে পারবেন, এবং আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনি নিজেকে যদি প্রমাণ করতে পারেন তো জব হয়ে যাবে। আমাদের বা যে এগুলা সেগুলো হচ্ছে ভাই আমরা ট্রাই করতে পারি কি সর্বোচ্চ আপনার রেজুমেটা আপনার কোম্পানিগুলোতে ফরওয়ার্ড করে দিতে পারি, এবং আপনাকে ওই ইন্টারভিউ এর জন্য প্রিপেয়ার করে দিতে পারি, আমরা মার্কেটে ছাড়ে দিতে পারি আমরা প্রিপেয়ার করে। এখন ইন্টারভিউ বোর্ডে গিয়ে আসলে আপনার পারফরমেন্স উপর বেস করে আপনার জবটা হবে। ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগ পর্যন্ত যা যা লাগে, এবং ইন্টারভিউ বোর্ডে আপনি বসবেন, বসা পর্যন্ত কোশ্চেন গুলো করবে, এই জিনিসগুলো মোটামুটি আপনাকে আমরা এই পর্যন্ত আপনাকে আমরা করে দেবো, বাট অ্যান্সার তো আপনাকে দিতে হবে, এক্সপ্রেস করতে হবে আপনাকে, তাই না? সো এক্সপ্রেস করতে হবে আপনাকে, কিভাবে আপনি আসলে তাদেরকে মানে মোটিভেট করতে পারবেন, ইটস আপ টু ইউ অল। ওকে, আমি মনে হয় আপনাকে বোঝাতে পারছি আপনাদেরকে। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। আরো অনেক কথা হবে পরবর্তীতে ক্লাসে, আরো অনেক ডিসকাশন হবে, আর আমরা ছোট ছোট ডিসকাশন করবো পরবর্তীতে ক্লাসগুলোতে। সো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করুন প্লিজ, আর যদি মনে হয় যে না আর কোশ্চেন নেই আজকে মধ্যে, তাহলে আমরা আজকে মধ্যে রেকর্ড করবো। কারো কোনো কোশ্চেন? ভাই একটা কোশ্চেন ছিল। শিওর। ভাই একজন ফ্রেশার হিসেবে এন্ট্রি করতে এই আইএসটি কিউবি সার্টিফিকেশনের ভ্যালুটা কিরকম, বা এটা কি প্রায়োরিটিতে থাকে? অফকোর্স, এটা কিন্তু আমি যদি বলি আপনাকে, সেটা হচ্ছে বাইরে কান্ট্রিগুলোতে, হ্যাঁ বাইরে কান্ট্রিগুলোতে যারা ক্লায়েন্ট বা কোম্পানি এরা মনে করেন আইএসটি সার্টিফিকেশন, এই সার্টিফিকেশনটা খুব ভ্যালু দেয় প্রথমত। আর দ্বিতীয়ত আপনি আইএসটি সার্টিফিকেশন করলেন, আপনি ধরেন হচ্ছে ইন্টারভিউতে ডাক পাওয়া পর্যন্ত আপনাকে ভালো ভ্যালুয়েট করবে, বুঝলেন? এখন আপনি যদি আইএসটি সার্টিফিকেশন আপনি বিভিন্ন ওয়েতে করতে পারেন। একটা হচ্ছে কি বাংলাদেশের অনেক আছে, ধরেন আপনার আমরা হচ্ছে আগে যেরকম হচ্ছে আমরা পরীক্ষার হলে নকল করে পরীক্ষা দিতাম, তাই না? এখনো কিন্তু আপনার অনেকে সার্টিফিকেশন এই জায়গাগুলোতে অনেকে কিন্তু এরকম করে পাশাপাশি বসে দেখে দেখে, বা বিভিন্ন ভাবে হোক বা বিভিন্ন অ্যাপ্রোচ ফলো করে আসলে আমরা ট্রাই করি, বা বিগত বছরের কোশ্চেন গুলা আমরা কোশ্চেন গুলা শর্ট আউট করে, আমরা অ্যান্সার গুলা পয়েন্ট আউট করে, আমরা মুখস্থ করে বা ওগুলো স্টাডি করে আমরা আইএসটি সার্টিফিকেশন দিয়ে আমরা অনেকেই সার্টিফিকেশন নিচ্ছি। বেলা শেষে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি
যে একটা আইএসটিকিউবি সার্টিফিকেশন দেওয়ার জন্য আমরা শুধু সার্টিফিকেশন নেওয়ার জন্যই আমরা সার্টিফিকেশন পরীক্ষাটা দিচ্ছি, বাট এটার জন্য ওভারঅল যে আমাদের অ্যাকচুয়ালি যে লার্নিংটা করা, যে লার্নিংটা কাপটা এখানে আহ, আহ, নিয়ে যে পরীক্ষাটা দিয়ে অ্যাকচুয়াল লার্নিং করে যে সার্টিফিকেশন নেওয়া, এটা যদি আপনি নিতে পারেন, আপনি সব জায়গা থেকে আপনি ভ্যালুয়েট করতে পারবেন। কেন বলছি আমি, আপনি ধরেন ইন্টারভিউ পর্যন্ত হচ্ছে আপনাকে অথবা ক্লায়েন্টকে এটা দেখায় আপনি হচ্ছে একটা কাজ নিতে পারলেন, বাট আপনি যখন হচ্ছে ইন্টারভিউ উঠে গেলেন তখন আপনার সার্টিফিকেশন আছে বা আপনার যে এক্সপিরিয়েন্স আছে সেই অনুযায়ী আপনি নিজেকে শো আপ করতে পারলেন না, তাহলে কিন্তু আসলে আপনার এই সার্টিফিকেশন কোনো ভ্যালু নাই। বাট আপনি ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগ পর্যন্ত আপনার ভ্যালু আছে, আপনি যদি সেটা প্রপারলি শো আপ করতে পারেন সেটা ভ্যালু আছে, এবং আপনি যদি অ্যাকচুয়ালি প্রপারলি সার্টিফাইড হয়ে থাকেন, নলেজ নিয়ে প্রপার যে নলেজটা নিয়ে আপনি সার্টিফাইড হয়ে থাকেন, আপনি যে টিমে জয়েন করবেন ডেফিনেটলি ওই টিম যদি এটার ভ্যালু দিতে জানে ডেফিনেটলি আপনার এটা ভ্যালু দিবে। আপনার টিমের ভিতরে অন্যদের চেয়ে ডেফিনেটলি আগায় থাকবেন, কারণ আপনি একজন আইএসটিকিউ সার্টিফাইড আপনি কিছু জানেন বলে হয়েছে। আমি বুঝতে পারছি মনে হয় আপনাকে। তবে জি। একটা যে কোনো একটা সার্টিফিকেশনের ভাই অবশ্যই ভ্যালু আছে, সেটা যে কোনো ভাবে আসুন না কেন। ভাই আমি ক্যান্সার দিতে পারছি। জি ভাইয়া, ভাইয়া সেক্ষেত্রে প্রিপারেশনটা কিরকম হওয়া উচিত, বা এই কোর্সের পাশাপাশি আমাদের আসলে আমরা আমরা প্রিপারেশন আমরা আমরা এটা নিয়ে পরে প্রয়োজন আরো ডিসকাশন করবো। তো আজকে এটা নিয়ে আপনি আমার সাথে বলছেন একদিন নোট দিন আমাকে, আমার সাথে বা আমি আলাদাভাবে আপনাদের সাথে আর একটু ডিসকাশন করবো এটা নিয়ে আমি। সো এটা নিয়ে আমরা পরে আরো ডিসকাশন করবো। হ্যাঁ, সো আমরা ডিটেলস না যাই আজকে। অন্য কোনো কোশ্চেন তাহলে আমরা সেটা এই রিলেভেন্ট কোনো কোশ্চেন যদি থাকে বা অন্য কোনো কোশ্চেন, বাট মেজর অ্যান্সারটা আপনাকে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো এগুলো নিয়ে আমরা আরো পরে ডিসকাশন করবো। আরো কোনো কোশ্চেন আছে? যদি মেজর আর কোনো কোশ্চেন থাকে, রাত অনেক হয়ে গেছে তো। এনিওয়ান কোশ্চেন? কি আপু আপনার স্পেলিংটা একটু বলবেন? এরোয়া নাকি আরোয়া? আরোয়া খাতুন আপু জি নাকি? ভাইয়া, স্পেলিংটা আরো একটু বলবেন। আরোয়া আরোয়া, সরি আরোয়া লাস্টেটা হতে পারে। ঠিক আছে আপু, কোনো কোশ্চেন আপনার? না ভাইয়া, প্রশ্ন নাই। ওকে, থ্যাংক ইউ। বিপ্লব মিয়া ভাই, কোনো কোশ্চেন? বিপ্লব মিয়া ভাই মিট করা। আশরাফুল ভাই, কোনো কোশ্চেন? মুস্তাদ আপু, কোনো কোশ্চেন? মুস্তাদ আপু, প্রমিত ভাই, আর কোনো কোশ্চেন? না ভাইয়া। থ্যাংক ইউ। সামি আলম ভাই, কোনো কোশ্চেন? না ভাই। সাকিব, তোমার দিকে কোনো কোশ্চেন আছে? না ভাইয়া নাই। ওকে, না অডিয়েন্সের তুমি কোশ্চেন করতে পারতা, তাই তোমাকে আস্ক করলাম আর কি। ওকে, সমিত ভাই, কোনো কোশ্চেন? না ভাইয়া। টিটু পল ভাইয়া, কোনো কোশ্চেন? টিটু পল ভাইয়া, কোনো কোশ্চেন? ওকে, আমরা তাহলে ভাইয়া রেকর্ডিং আরেকটা অফ করে জিনিস একটু দিচ্ছি। জানতে চাচ্ছিলাম। জি জি, বলুন। বলুন, please। আহ ভাইয়া এখন তো আসলে এআই এর কারণে অনেক ফিল্ডই আপস এন্ড ডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো মানে আপনি আসলে আপনার অভিজ্ঞতার আলোকে মানে কি মনে করছেন যে ফিউচারে লোকাল বা গ্লোবাল জব পার্সপেক্টিভে এই এসকিউ ফিল্ডের ডিমান্ডটা কি মানে সামনের দিকে কি কমে যাবে নাকি আরো বাড়তে পারে? শুনুন, প্রথমত আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে যখন কোনো ডিজাস্টার আছে, কোনো ডিজাস্টার আসা মানেই নতুন নতুন টেকনোলজির আবির্ভাব। আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাকে সেটা হচ্ছে যে কোভিড-19, হ্যাঁ, এআই, নতুন টেকনোলজি আসছে মানে কি নতুন নতুন হচ্ছে আপনার ফিচার নিয়ে আসবে। সো কিছু কিছু জায়গাতে হচ্ছে আপনার লেআউট হবে। হ্যাঁ, সো কিছু কিছু জায়গা হচ্ছে আপনার লেআউট হবে। তো ওভারঅল যেটা আসলে আপনার কিছু কিছু জিনিস যেটা আপনার আগে ম্যানুয়ালি হতো, হ্যাঁ ম্যানুয়ালি হতো,
সেটা এখন আসলে অনেক কিছু এআই এর মাধ্যমে হয়ে যাচ্ছে, রাইট? বাট আপনার যেটা ম্যানুয়ালি হিউম্যান হিউম্যান যেটা মানে ওর মতো করে করবে, এআই আসলে এআই কে আপনি যেটা দিবেন ও ওর মতো করে আসলে জাজমেন্ট করে করবে। বাট ডেফিনেটলি বেশ কিছু আপনার থাকবে এই জায়গায়, তাই না? সো আপনার ম্যানুয়ালের যে পার্টটা ওটা আসলে তো আপনার কিছুটা হলেও আপনার মার্কেটে থাকবে। ধরুন আপনার আগে যেটা 100% হতো, ধরুন 50% বা 60% যদি হচ্ছে আপনার ধরুন ম্যানুয়াল টেস্টিং হতো, ওয়েব কথা দেখতে বলছি আমি, ওয়েব অটোমেশন যেটা হচ্ছে ধরুন আপনার 40% হতো, এখন ধরেন মানে এআই এর মাধ্যমে আসলে অনেক কিছু এখন করে ফেলতেছে। এখন ওভারঅল ধরুন হচ্ছে আপনার মানে এআই ম্যানুয়াল টেস্টিং এর যে পার্টটা সেটাকে ধরুন অনেক কিছু এআই এর মাধ্যমে করে ফেলবে। আবার ধরুন হচ্ছে আপনার আমি এটাই করে দিই, আবার ধরুন হচ্ছে আপনার অটোমেশনের অনেক কিছু কিন্তু এআই দিয়ে করে ফেলতেছে। হ্যাঁ, সো রেশিওটা তো ডেফিনেটলি একটু কমে যাবে। বাট আপনি যদি এইভাবে চিন্তা না করে যে ভাই এআই এসে আসলে আমার জবটা খেয়ে নিচ্ছে কিনা, এভাবে চিন্তা না করে আগে যেটা আপনার ধরুন হচ্ছে 10টা রিসোর্স আপনি ইউটিলাইজ করতো, সেখানে এখন ডেফিনেটলি ধরুন হচ্ছে 6টা রিসোর্স ইউটিলাইজেশন করবে। হ্যাঁ, ম্যানুয়ালের একটা সফটওয়্যার টেস্টিং করতে গেলে ম্যানুয়াল টেস্টিং আপনাকে করতেই হবে। এখন ধরেন 100%-এর ভিতরে আপনার 30% ম্যানুয়াল করতেই হবে, কারণ ওই জায়গাতে ম্যানুয়াল রিপোর্ট আপনাকে দিতে হবে। কারণ এআই তো আসলে সবকিছু তো আসলে কভার করে ফেলবে না, এটা আসলে ডিপেন্ড করে আসলে প্রজেক্ট ওয়াইজ। ক্রিটিক্যাল প্রজেক্ট দিতে হয় সেটা কিন্তু আসলে এক ধরনের কনসেপ্ট, বা মিনিমাম লেভেলের সিম্পল প্রজেক্ট হিসেবে এক ধরনের কনসেপ্ট অ্যাপ্লাই করা হয়, সেটা মেনটেন করা হয়। সো এই জায়গাটা আসলে আপনি এভাবে থিঙ্কিং করেন যে ভাই এআই আসতেছে মানে হচ্ছে ধরেন আমার আগে 10টা রিসোর্স ইউটিলাইজ হতো, এখন ধরেন 3টা রিসোর্স 6টা রিসোর্স ইউটিলাইজেশন হবে। 4টি রিসোর্স এখানে মনে করেন নাই, কারণ কি 4টি রিসোর্স ইউটিলাইজেশনটা কস্টিং ইউটিলাইজেশন হচ্ছে এআই এর মাধ্যমে তারা করে নিচ্ছে। কারণ আসলে এখন কিন্তু আপনার কোডিং কিন্তু আসলে এখন আর ওভাবে করা প্রয়োজন হয় না, কারণ অটোমেটিক্যালি কিন্তু আসলে এআই জেনারেট করে দেয়, বিভিন্ন ধরনের টুল চলে আসছে। হ্যাঁ, সো কোপাইলট প্লাস এমসিপি অনেক কিছুই আসলে চলে আসছে যেগুলো আসলে মানে পুরো অটোমেটিক্যালি সে জেনারেট করে দেয়। তো এই জায়গাটা আসলে ধরুন অনেক আপনার সেভ হচ্ছে, তাই না? আপনি ধরেন একটা টেস্ট কেস আপনি যদি মানে একটা রিকোয়ারমেন্ট আপনি দিয়ে দিলেন বা এটার উপর বেস করে তুমি আমাকে একটা টেস্ট কেস দিয়ে দাও, তুমি আমাকে যত পজিটিভ নেগেটিভ যত ধরনের কেস আছে সব কেস তুমি কনসিডার করে আমাকে দিয়ে দাও। তার মানে কি ও আপনাকে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছে, তার মানে ও যেগুলো সুন্দর করে আপনাকে দিয়ে দিচ্ছে তার মানে এই নয় যে ও সবগুলো রাইট। আপনি এজ এ হিউম্যান, আপনাকে এজ এ কিউ ইঞ্জিনিয়ার, হিউম্যান মানে কিউ ইঞ্জিনিয়ার, আপনি প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে ভ্যালিডেট করে আপনাকে নিতে হবে। তবে হ্যাঁ, আপনার অনেক টাইম কিন্তু সে সেভ করতেছে, যেটা আপনাকে ম্যানুয়ালি করতেন, হ্যাঁ মাথা থেকে বের করতেন। আপনার এই ক্যাপাবিলিটি ডেফিনেটলি কমতেছে, থিঙ্কিং ক্যাপাবিলিটি কমতেছে, মাথা থেকে বের করতেছে, সেটা কিন্তু জিনিসগুলো সুন্দর করে বুঝে দিচ্ছে, তো বের করে দিচ্ছে। এরপরে আপনার থেকে জিনিসগুলো রিয়েলাইজেশন করে কারেকশন মানে এগুলো জিনিসগুলো ওভারভিউ রিভিউ করে দেন আপনাকে অ্যাকচুয়াল যেটা ভ্যালিড সেই জিনিসটা আপনাকে নিয়েই প্রসিড করতে হবে। এই জায়গায় আপনার টাইম একটু সেভ হলো না? সো এভাবে আমরা থিঙ্কিং করি যে ভাই আমি মার্কেটের সাথে অ্যালাইন থাকবো, মার্কেটের সাথে নিজেকে আপ টু ডেট রাখবো, তাহলে মোটামুটি ভালোভাবে আমি মার্কেটের টিকে থাকবো। আর যে মার্কেটের সাথে আপ টু ডেট থাকবে না, সেই ওই যে যারা ঝরে যাওয়ার পসিবিলিটি থাকবে, 4জনের মধ্যে যারা 6জন 10জনের ভিতরে যারা 4জন, ওই 4জনের ভিতরে তারা পড়ে যাবে। সিম্পল। আপনি যদি মার্কেটের সাথে অ্যালাইন থাকেন, সো আপনি কখনোই ঝরবেন না, আপনার ডিমান্ড অবশ্যই মার্কেটে সবসময় আছে। আমি কি বুঝতে পারছি ভাই? জি ভাই। আমি একদম স্পেসিফিক অ্যান্সার দিতে পারতাম, বাট আমি আপনাকে আরেকটু ডিটেলস আমি বলে দিলাম আর কি। ওকে, আর কার কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন? না ভাইয়া। ওকে, তাহলে আমরা রেকর্ডিংটা অফ করে দিলাম। হ্যাঁ।